সুপ্রিয় কলিজার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 738তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ পারভেজ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, 5 বছর সংসার করি স্বামীকে বাবা ডেকে। ঘটনাটা ঘটে রূপার জীবনে এবং পারভেজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। পারভেজ রাজধানী ঢাকার খুব বৃত্তান্ত অনেক উচ্চ পরিবারের একজন সন্তান। কিন্তু দেখেন, এই অনুষ্ঠানগুলো যদি আমি শুরু না করতাম, আমি কখনোই বিশ্বাস করতাম না যে মানুষের জীবন যে এত ক্রিটিক্যাল হতে পারে, মানুষের জীবনে যে এত প্রবলেম থাকতে পারে। বন্ধুরা, এই অনুষ্ঠানটা আমার অন্ধ চোখকে খুলে দিয়েছে। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পারভেজের গল্পটা শুনবেন, কারণ শুনতে হবে এই কারণে যে পারভেজ একটা মহা সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে, অনেক বড় একটা বিপদে আছে। ঠিক এই মুহূর্তে সে কোন পথে যাবে এটা ডিসাইড করতে পারতেছে না, যার জন্য আপনার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে পারভেজকে একটা সঠিক পথ দেখিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পারভেজ হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকা শহরেরই এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন নামি দামি ব্যবসায়িক। ঢাকাতেই আমাদের নিজস্ব অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকেই শুরু করি। আমি রাজধানী ঢাকারই কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি যথেষ্ট পরিমাণের নম্র, ভদ্র এবং শিক্ষিত একটা ছেলে ছিলাম। এসএসসিতে আমার জিপিএ অনেক ভালো ছিল, অনেক ভালো রেজাল্টে আমি এসএসসি পাশ করি। যাই হোক, এসএসসি কমপ্লিট করার পরে আমি যখন কলেজে ভর্তি হই, আমার কলেজে পড়া অবস্থায় আমার একটা ছোট বোন ছিল, যে কিনা আমার থেকে ছোট, এবং আমার দুইটা যে ছোট ভাই আছে তারা আরও বেশি ছোট। মানে আমার পরে হচ্ছে আমার বোন, এরপরে হচ্ছে আমার 2টা ভাই। আমার বোনটা তখন সবেমাত্র ক্লাস 9-এ পড়তো। আমার বোনটা আমাদের এলাকারই পার্শ্ববর্তী একটা স্কুলে পড়াশোনা করতো, এবং আমার বোনটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে ওকে প্রচুর পরিমাণের ছেলেরা বিরক্ত করতো। আমি সবসময় ওকে স্কুলে নিয়ে নামাই দিতাম, এবং ওকে নামাই দিয়ে দেন হচ্ছে আমি কলেজে যেতাম, এবং কলেজ থেকে ফেরার পথে একইভাবে আমি আমার বোনকে নিয়ে বাড়িতে আসতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতেই সুজন নামের একটা ছেলে, আমাদের রাজধানী ঢাকারই, এই ছেলেটা আমার বোনকে অনেক বেশি বিরক্ত করতো। এত পরিমাণে বিরক্ত করতো যে আমার বোনটা স্কুলে যাওয়াই বন্ধ করে দিত। আমি আমার বোনকে সাথে করে নিয়ে যেতাম, তারপরও আমাকে নিয়ে ও বিভিন্ন রকমের বাজে কথা বলতো। এত নোংরা ভাষায় কথা বলতো যে কথাগুলো আসলে বলে বোঝানো যাবে না। এরপরে আমি আমার রাগটাকে কন্ট্রোল করে বাসা পর্যন্ত আসি। একদিন খুব রেগে মেগে বাবার কাছে বিচার দিই যে, বাবা, সুজন যেভাবে আমার বোনকে বিরক্ত করতেছে এটা তো আসলে মেনে নেওয়া যাচ্ছে না। এমনভাবে আমার বোনের সাথে কথা বলে এবং আমাকে সহ জড়িয়ে কথাবার্তাগুলো বলে, আমি বাবা এগুলো মানতে পারতেছি না। আব্বু তখন আমাকে বুঝিয়ে বলে যে সুজন হচ্ছে ওর বাবা নাকি খুব বড় একজন পলিটিক্যাল লিডার, অনেক বড় একজন পলিটিক্যাল লিডার, যার জন্য ওদের সাথে আমরা কখনোই পারবো না। আব্বু আমাকে বলে যে এনাদের সাথে কখনোই লাগা যাবে না, এবং তাদের সাথে আমরা কখনোই পারবো না। প্রয়োজনে তোর বোনকে এই স্কুল থেকে আমরা অন্য কোনো একটা স্কুলে ভর্তি করাবো। পরিস্থিতি যখন এতটাই ভয়ঙ্কর হয়ে গেল, এতভাবেই ছেলে বিরক্ত করতেছে আমারই সামনে, সেক্ষেত্রে আমি তখন আমার বোনকে ওই স্কুল থেকে আমাদের পাশেরই একটা মাদ্রাসায় ভর্তি করাই দিই। কারণ মাদ্রাসায় ভর্তি হলে আমার বোন বোরকা পরে যাবে, হিজাব পরে যাবে, এতে আমার বোনের উপরে আর কোনো একটা সমস্যা হবে না। এটা চিন্তাভাবনা করার পরে আমার বোনকে তখন স্কুল থেকে এনে মাদ্রাসায় ভর্তি করানো হয়। মাদ্রাসায় যখন আমার বোন পড়তো তখনও হিজাব পড়তো, বোরকা পড়তো, খুব সুন্দর করে যাইতো। সে সময় ওকে আর কেউ চিনতও না, ওকে আর রাস্তাঘাটে খুব বেশি একটা বিরক্তও করতো না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমি তখন আর আমার বোনের সাথে যাইতাম না, ও একাই যাইতো, একাই আসতো। আমি তখন কলেজে পড়াশোনা করতেছি এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি। এভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে কলেজে থাকা অবস্থায় আমাদের বাড়ির যে দারোয়ান আছে, ইনি দৌড়ে আমার কলেজে আসেন। এসে আমাকে বলে যে, স্যার আপনাকে তাড়াতাড়ি যাইতে বলছে। আমি তো তখন অবাক হয়ে যে কী ব্যাপার, আব্বু আমাকে হঠাৎ করে যাইতে বলছে কেন? এবং বাসায় যাওয়ার পর যেটা জানতে পারি, আমার বোনকে নাকি পাওয়া যাচ্ছে না। আমার বোন নাকি মাদ্রাসা থেকে আসে নাই, এবং ওনাকে মাদ্রাসায়ও যায় নাই। মাদ্রাসা থেকে খবর পাঠানো হয়েছে, মাদ্রাসায় যায় নাই। পরে তাইলে গেল কোথায়? সবাই মিলে আমার বোনকে খোঁজাখুঁজি করতেছি, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছি, কোথাও আমার বোনকে পাওয়া যাচ্ছে না, এবং পাওয়া যাচ্ছে না, যাচ্ছেই না, এবং তার সাথে সাথে সুজনকেও পাওয়া যাচ্ছে না। তখন আমি একেবারে 100% কনফার্ম হয়ে যাই যে আমার বোন
আমার বোনকে হচ্ছে মানে সুজন নিয়ে গেছে, মানে ও হচ্ছে কিডন্যাপ করে এরকম করে নিয়ে গেছে। এটা আমি তখন পরিকল্পনা করি। তো রাত তখন অনেক গভীর হয়ে যায়, আব্বা আম্মা সবাই কান্নাকাটি করে, ছোটো ভাইগুলোও কান্নাকাটি করে। আমার বোনটা ছিল আমাদের কলিজার টুকরা। তো এমন একটা পরিস্থিতির দিকে আমি আব্বুকে বলতেছি, আব্বা এটা নিয়ে তো চুপ করে থাকা যায় না। ওর বাবা যত বড়ই পলিটিক্যাল লিডার হোক না কেন, যত বড়ই রাজনীতিবিদ হয়ে থাকুক, এখন এত বড় একটা অপরাধ করছে, আমরা তো এটাকে ধামাচাপা দিতে পারি না। তুমি একটা কাজ করো, তুমি আইনের আশ্রয় নাও। আমার বাবা তখন বলে যে আইনের আশ্রয় নিলেও আমরা আইনের কাছ থেকে সুষ্ঠু বিচার পাবো না, কারণ ওর বাবার নাম শুনলে আইন সেখানে স্তব্ধ হয়ে যাবে। আমি তখন বললাম আইন স্তব্ধ হবে ঠিক আছে, বাংলাদেশের অনেক ফ্রেশ মিডিয়া আছে, আমরা মিডিয়ার কাছে যাব এবং পরিশেষে আমাদের বোনকে পাওয়া যাচ্ছে না, এটা আমরা নিউজ করবো। আমার আব্বা বলে তুই পাগল হয়ে গেছিস, তুই কিসের নিউজ করতে যাবি? এখন নিউজ করতে গেলে তোর বোনের মান সম্মান থাকবে, আমাদের পারিবারিক মান সম্মান থাকবে, এরপরে কি আর তোর বোনকে বিয়ে দেওয়া যাবে? এরকম একটা কথাবার্তা হচ্ছে, আমার আব্বা বলতেছে। তো আমি তখন বললাম তাহলে মানে কী করা যায়? আমার আব্বা বলে তুই খোঁজ, গোপনে গোপনে খবর লাগা, এবং আমিও আমার বন্ধু বান্ধবদেরকে দিয়ে খবর লাগাচ্ছি ওই ছেলেকে কোথায় পাওয়া যায়। এমন করতে করতে হঠাৎ করে মানে সারাটা রাত ওর সন্ধান করলাম, সেটা পেলাম না। বাট সকালবেলা আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম যে ওরা নাকি কোনো এক জায়গায় দেখা গেছে, ওই এলাকায় নাকি ও আছে। এটা জানতে পারলাম, এবং জানতে পারার পরে আমি তখন আমার বন্ধু বান্ধবদের কাছে কান্নাকাটি করে পুরো ব্যাপারটা জানাইলাম যে দেখ এমন এমন ঘটনা, আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। সবাইকে ফোন করে কান্নাকাটি করলাম, এবং সবাইকে ফোন করে বলার পর ওরা সবাই আমার বাসার সামনে আসছে। আমার 8-10 জন বন্ধু ছিল, সবাই আসছে। আসার পরে আমার এক বন্ধু ইনফরমেশন দিল যে ওই জায়গায় ওকে দেখা গেছে, ওইখানে আছে। তো সকালবেলা তখন আমার আব্বা বলে কোনো মারামারি কিছু করবি না বা কোনো ঝামেলার দিকে যাইস না, তোর বোনকে উদ্ধার করে নিয়ে আয়, প্রয়োজন আমরা গ্রামে চলে যাবো, আমরা শহরে থাকবো না। আমার আব্বা এটা বলতেছে। তো আমি তখন বললাম যে ঠিক আছে। পরে বন্ধুবান্ধবদেরকে নিয়ে ওই এলাকাতে গেলাম, এবং যাওয়ার পরে ওই ছেলেকে ওখানে পাইছি। পাওয়ার পর ওই ছেলে আমাকে দেখে খুবই ভদ্রভাবে কথা বলতেছে যে একদম খুব পারভেজ ভাই কেমন আছেন, মানে আমি তোর বয়সে অনেক ছোট হব, এরপর আমাকে খুব রেসপেক্ট সম্মান দিয়ে কথা বলতেছে। তো আমার পাশের বন্ধুগুলো একটু উগ্র মেজাজে ছিল, কারণ কলেজে পড়তাম তো ওই সময় রক্ত এমনিই গরম। আমার বন্ধুগুলো ওরে ধরেই এলোপাতাড়ি মারতে শুরু করছে যে তোর এত বড় সাহস, তুই পারভেজের বোন নিয়ে পালাইছিস। এইভাবে দিছে মায়ের, মানে পারভেজের বোনের নিয়ে গেছিস। যখন মারা শুরু করছে, তা আমি আসলে মায়ের থামানোর জন্য চেষ্টা করতেছিলাম, বাট কোনোভাবেই পারতেছিলাম না। এবং সেখানে এমনভাবে মারা হয়েছে যে তার একটা চোখ পুরোই নষ্ট করে ফেলছে। ছেলেটা একা ছিল, একটা চোখ সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেয়। এবং সেখান থেকে আমি তখন আব্বুকে ফোন করে জানাই যে আব্বু এমন এমন ঘটনা। আব্বু আমাকে বলে তুই এখন আর বাসায় আসিস না, কারণ বাসায় আসলে আরও বেশি সমস্যা হবে। তুই হচ্ছে আব্বুর এক পরিচিত বন্ধু আছে, ওই বন্ধুর বাসায় আমি চলে যাই। আমি বন্ধুর বাসায় যে ওই পর্যন্ত কিন্তু আমার বোনকে পাওয়া যায় না। তো আমার আব্বুর বন্ধুর বাসায় গিয়ে ওইখানে গিয়ে থাকতেছি। সন্ধ্যার মধ্যে আমার আব্বু তখন আমাকে আমাকে বলতেছে যে তোর বাংলাদেশে থাকাটা ঠিক হবে না, এরকম এরকম তোকে খোঁজার জন্য খুবভাবে হচ্ছে প্রশাসন লেগে পড়েছে, এবং ওর বাবা খুব হায়ারলি মামলা করে দিছে। তো আমি তখন বললাম যে তাহলে আব্বা কী করা যায়? ওই সময় তো কলেজে পড়তাম। আব্বা আমাকে বলে যে তুই বর্ডার ক্রস করে কোনোভাবে ইন্ডিয়া চলে যায়। পিয়াস রায় বলতে আমার একজন বন্ধু আছে, কলকাতায় থাকে, আমার ওর সাথে কথা হয়েছে, তুই ওখানে চলে যা। তো আমি তখন বললাম যে কীভাবে যাব? তো আব্বুর এক পরিচিত বন্ধু ছিল, তা উনি বাড়ি কুমিল্লা ছিল, উনি আমাকে বিএসএফের সাথে কথা বলে বর্ডার ক্রস করে দেয়। আমি তখন সেখান থেকে বর্ডার ক্রস হই, এবং বর্ডার ক্রস করার পর আমি তখন কলকাতায় ঢুকে যাই। এবং সেখানে আব্বার বন্ধু যেই পিয়াস রায় ছিল, উনি আমাকে রিসিভ করে, বর্ডারের এরিয়া থেকে রিসিভ করে, আব্বু সব কিছু ওই কয়েক ঘন্টার মধ্যেই ম্যানেজ করে ফেলে। তো সেই লোক আমাকে ওখান থেকে নিয়ে যায়, আমি তখন তার বাসায় যাই। তো বাসায় যাওয়ার পরে সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা আমি শুনতে পাই ইন্ডিয়া যাওয়ার পরের দিন, এটা শুনতে পাওয়ার পর আমার এত বেশি কষ্ট লাগে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার বোন নাকি স্ব ইচ্ছায় ওই ছেলের সাথে সুজনের সাথে পালিয়ে গেছে, এবং আমার বোনের সাথে ওই ছেলের রিলেশন ছিল, তাদের সাথে প্রেম হয়ে যায়। প্রেম হয়ে যাওয়ার পরে আমার বোন পালিয়ে যায়। আমার কাছে ব্যাপারটা আসলে এরকমই মনে হচ্ছিল, কারণ যে পারভেজ যেই সুজন সবসময় আমাকে দেখলে ইঙ্গিত মেরে কথা বলতো, খারাপ ভাষায় কথা বলতো, আমার বোনকে নিয়ে বাজে কটূক্তি করতো, বাট সেদিন যখন ওর সামনে গেলাম ও আমাকে খুব সম্মান দিয়ে কথা বলতেছিল। তখনই আমার কাছে ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হয়েছিল, কিন্তু আমি ওর সাথে কথা বলার কোনো সুযোগ পাইনি, কারণ আমার আশেপাশের বন্ধুগুলো এতটাই উগ্র মেজাজি ছিল যে ওরা ওখানে মারা শুরু করছে। যাই হোক, সবশেষ ব্যাপারটা এতটাই কঠিন হয়ে গেল। আমি তখন কলকাতায়, আমি তখন আব্বুর সাথে খুব রাগারাগি করলাম, তোমার মেয়ে এত খারাপ কী করে হলো, সে কী করে ওই ছেলের সাথে সম্পর্কে জড়ালো, এই ছেলে খারাপ এটাও জানে না, ও জানার পরেও কেন একটা ছেলের সাথে এরকম করে সম্পর্ক করলো। আমার বোনের উপরে তখন আমার খুব রাগ হয়, অত্যন্ত রাগ হয়। সেই রাগের সূত্র ধরে আমি আর বাংলাদেশে আসি না। আমি তখন এই পিয়াস রায়ের বাড়িতে ওইখানে ওনার বাসায় থাকতেছি। উনি আবার বাংলাদেশে ওনার ব্যবসা বাণিজ্য আছে টুকিটাকি, এবং বাংলাদেশে ওনার ফ্ল্যাট বাড়িও আছে। উনি মোটামুটিও নাম করা একজন ধনী ব্যক্তি, ওখানকারও কলকাতারও খুবই বড় একজন পার্সন। তো ওনার বাসায় আমি তখন থাকতেছি। তো কয়েকদিন ওভাবে ছিলাম, প্রায় সপ্তাহখানিকের মতো ছিলাম। তো সপ্তাহখানিক পরে আমার আব্বা বলতেছে তুই চলে আয়।
মানে চলে আয়, যত যাই হোক আমি ব্যাপারটা একটু ইয়ে করে নিব। মানে আমার কথা হচ্ছে আমি যদি গিয়ে আমার বোনকে আমার সামনে পাই, আমি আমার বোনকে মেরেই ফেলবো, মানে খুন করে ফেলবো। এত পরিমাণে রাগ আমার মাথায় যে বোনকে পাইলে আমি ওকে আস্ত রাখবো না, কারণ ওর জন্য আমার মানে পুরো ফিউচারটাই শেষ হয়ে গেছে। এতগুলো মামলা টামলা খেয়ে গেছি এবং বাংলাদেশ থেকে পালায় ইন্ডিয়া চলে আসতে হয়েছে। তাহলে ও এই কাজটা কীভাবে করলো, কেন ওই ছেলের সাথে পালায় গেছে? তো সে জায়গা থেকে আমি আর রাগ করে আসতেছি না, আমি তখন ইন্ডিয়াতেই পড়ে আছি, ওইখানে থাকতেছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে ইন্ডিয়ার ওই বাড়িতেই পিয়াস রায়ের একজন মেয়ে ছিল, যার বড় মেয়ে নাম হচ্ছে প্রিয়াঙ্কা। এই প্রিয়াঙ্কা মেয়েটাকে হঠাৎ করে আমার কেন জানি একটু ভালো লাগতে শুরু হয়। মানে ভালো লাগতে শুরু হয় বলতে, এই মেয়েটা সবসময় আমার সাথে গল্প করে, ও বাংলাদেশে গিয়েছিল, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কালচার, বাংলাদেশ সম্বন্ধে ওর ভালো, মানে ও মোটামুটি অনেক ভালোভাবে কথা বলে বাংলাদেশ নিয়ে। এই ব্যাপারগুলো আমার কাছে তখন খুব ভালো লাগতে শুরু হয়। ওর সাথে কথা বলতে বলতে মানে ওর প্রতি আমার কেমন জানি একটা দুর্বলতা কাজ করতে শুরু করে। মানে এত পরিমাণে দুর্বল হয়ে যায় যে আমি ইন্ডিয়া ছেড়ে যে বাংলাদেশে চলে আসবো, এটা আমার ইচ্ছেই করতেছে না। আমার কাছে মনে হয় যে আমি ইন্ডিয়াতে বসেই না স্বর্গীয় সুখ পাচ্ছি, কোনোভাবে আমার দেশে আসতে ইচ্ছে করে না। এই মেয়েটাকে আমার এতই ভালো লাগে, এতই ভালো লাগে যে তার সাথে আমি মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা কথা বললেও আমার কথা বলা শেষ হয় না। ও খুবভাবে হচ্ছে আমার বাসায় আসে এবং আমাকে খুব যত্ন করে। ও হিন্দু ধর্মাবলম্বী একটা মেয়ে ছিল, কিন্তু ওর মুসলমানদের প্রতি অনেক টান, ভালোবাসা, অনেক কিছুই ছিল। মুসলিম ফেস্টিভ্যালগুলোতে, মুসলিম অনুষ্ঠানগুলোতে ও সবসময় যেত, ওখানে যেত এবং মুসলমানদের সাথে ওর সম্পৃক্ততাটা অনেক ভালো ছিল। এরকম করে যখন সময়গুলো সামনে দিকে কাটতে শুরু করে, এই মেয়েটার প্রতি আমার খুবই দুর্বলতা কাজ করে, অনেক ভালো লাগে। তো প্রায় 2 মাসের মতো আমি তখন ইন্ডিয়াতে থাকি, টানা 2 মাস থাকি। যদিও আব্বু সবসময় বলে তুই চলে আয়, ওখানে থাকার দরকার নেই, বাংলাদেশে আমি সব কিছু ঠিকঠাক করে ফেলবো। বাট তারপরও আমি আর বাংলাদেশে গেলাম না, 2 মাসের মতো ইন্ডিয়াতে থাকলাম। এবং এই 2 মাস প্রিয়াঙ্কা আমাকে পুরো কলকাতা শহরটা ঘুরে দেখিয়েছে। কলকাতার বিভিন্ন প্রদেশগুলোতেও আমাকে নিয়ে যাইতো, এখানে ওইখানে বিভিন্ন জায়গাও আমাকে ঘুরাইতো। ওর প্রতি আমার এত ভালো লাগে কাজ করতো যে আমি পৃথিবীর সব কিছু ভুলে যাইতাম। এরকম করে 2 মাস কলকাতায় থাকার পরে আমি তখন বাংলাদেশে আসবো, আব্বু খুবভাবে প্রেশার দিতেছে। আমি তখন প্রিয়াঙ্কাকে বললাম যে আমি তো বাংলাদেশে যাচ্ছি, এখন তুমি কি বাংলাদেশে যাবা? যদি যাও তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে বাংলাদেশে নিয়ে যাব। তো ও আসলে যেতে চায়, কিন্তু ওর বাবা ব্যাপারটা কেমনভাবে যেন উনি নিচ্ছিল না। মানে উনি বলতেছে যে ও গিয়ে কী হবে, ও যাওয়ার প্রয়োজন নেই, এমন করে বলতেছে। পরে আমি বললাম যে আঙ্কেল আমার সাথে যাবে এবং আমার সাথেই চলে আসবে, কোনো সমস্যা নেই, আমি নিজেকে নিয়ে আসবো। এরকম করে যখন কথা বলতেছিলাম, একটা পর্যায়ে আঙ্কেল তখন রাজি হলো। আঙ্কেল বলো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ও যাতে ভালো করে থাকে, কারণ ও খুবই ব্যাকহেলি একটা মেয়ে, হয় না যে নিজের টেক কেয়ার, নিজের যত্ন খুব ভালো করে করতে পারে না, যথেষ্ট পরিমাণের ব্যাকহেয়ালি। তো আঙ্কেল আমাকে বলো ওর দিকে খেয়াল রাখো যাতে ও মোটামুটিভাবে মানে এরকম করে। তো আমি তখন তাকে নিয়ে বাংলাদেশে ব্যাক করি। ওই সময় মামলা টামলাগুলো আছে, কিন্তু অতটা আর গরম নাই, সব দিক মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেক দিন তো হয়ে গেছে। তো পরে আমি প্রিয়াঙ্কাকে নিয়ে বাংলাদেশে আসি। আসার পরে আমার বোন কিন্তু ওই সময় ওই সুজনের সংসার করতেছে, মানে ওদের ফ্যামিলিতে চলে গেছে। বাট মামলা টামলা সুজনের বাবা উঠায় নাই এবং আমার বোন স্ব-ইচ্ছায়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় ওখানে চলে গেছে, ওদের পরিবারে চলে গেছে। আমার বাবা রাখতেও পারে নাই। তো আমার বোন যেহেতু নাই, পরে আমি পরিবারে গেলাম। যাওয়ার পরে তো প্রিয়াঙ্কা আমার সাথে খুব ভালো সম্পর্ক। ঢাকা যাওয়ার পরে ওই সময় তো আমি আর পড়াশোনা করি না, তো পড়াশোনা না করার কারণে আমার যে বন্ধুবান্ধবগুলো ছিল, তো সবার সাথে প্রিয়াঙ্কার পরিচয় টরিচয় করাই দিচ্ছে এবং আমাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা ওখানে ঘুরতেছি। আমাদের মাঝে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এবং এক পর্যায়ে আমি আমার হচ্ছে আরও কিছু বন্ধুবান্ধব মিলে, প্রিয়াঙ্কা সহ মিলে আমরা সমুদ্রনগরী কক্সবাজারও ঘুরতে যাই। সেখানেও আমরা প্রচুর মজা করি, প্রায় সপ্তাহখানিকের মতো সে জায়গায়ও থাকে, অনেক আনন্দ ফুর্তি হয়, অনেক হই হুল্লাস হয়। এক পর্যায়ে কক্সবাজার থেকেও আমরা তখন ব্যাক করি। তো এরকম করে ও প্রায় 20 থেকে 25 দিনের মতো বাংলাদেশে থাকে, যদিও ওর ভিসার মেয়াদ ছিল 3 মাস। 3 মাসের ও ছুটিতে আসে, মানে 3 মাসের ট্যুরিস্ট ভিসা আসে। তো এরকম করে প্রায় 1 মাসের মতো আমাদের বাসায় থাকে। 1 মাস পরে ওর বাবা তখন আসে, পিয়াস রায় তখন হচ্ছে ইন্ডিয়া থেকে, মানে কলকাতা থেকে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পরে আঙ্কেল তখন আমাকে বলতেছিল যে ওকে সাথে করে নিয়ে যাবে, বাট তখন আমার খুব খারাপ লাগতেছিল যে ওকে সাথে করে নিয়ে যাবে, মানে আঙ্কেল আমাদের বাসায় আসছে, আইসা ওকে নিয়ে যাবে, এরকম করে কথা বলতেছে। তো আমার মানে খুব খারাপ লাগা কাজ করতেছে যে ওকে নিয়ে যাবে, মানে ভালো লাগতেছে না। পরে আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আরও কয়েকটা দিন ও থাকুক না, যেহেতু আসছে আরও কয়েকটা দিন থাকুক, এরপরে না হয় চলে যাবে। কিন্তু আঙ্কেলের কথা একটা যে না, ওর ওখানে পড়াশোনা আছে, সো আঙ্কেল রাখবেন, ওকে নিয়ে যাবে। তো যেদিন ওকে নিয়ে যাবে, এর আগের দিন রাতের বেলায় ও আর আমি একবারে বাসার ছাদের উপরে বসে আছি। আমি বলতেছি যে প্রিয়াঙ্কা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব,
মানে আমি জানি না যে তুমি আমার কথাটা রাইট নাও অ্যান্সার করবা কিনা। বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো দেশ মিলে আমরা অনেক ভালো সময় কাটিয়েছি। আমাদের দুজনের মাঝে অনেক মধুর স্মৃতি ছিল, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, দুজনের মাঝে খুব ভালো সম্পৃক্ততা ছিল। কালকে তো তুমি চলে যাবা, এরপর থেকে আমার মনে হয় না যে আমার আর কখনো ইন্ডিয়া যাওয়া হবে, কারণ যে প্রবলেমের কারণে আমি ইন্ডিয়াতে যেতাম সেই প্রবলেম তো এখন সলভ হয়ে গেছে। সো আমি আর ইন্ডিয়াতে যাব না। কিন্তু তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা যদি পাই তাহলে আমি মনের দিক থেকে একটু শান্তি পাবো। ও তখন আমাকে বলে যে কী এমন প্রশ্ন করেন। আমি বললাম যে আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি কি আমাকে ভালোবাসো? আমাদের মাঝে কি কোনো ভালোবাসার সম্পর্ক ছিল? এটা বলার পরে ও তখন একটু থমকে দাঁড়ায়, মানে একটু নীরব হয়ে যায়। নীরব হয়ে আমার দিকে তাকিয়ে থেকে বলে যে আপনার কাছে কি মনে হয়, আমাদের মাঝে কি সত্যি কোনো ভালোবাসার সম্পর্ক ছিল? আমি বললাম আসলে এটা আমি সঠিক তোমাকে বলতে পারবো না, কিন্তু কেন জানি আমার কাছে মনে হয় যে যতগুলো দিন তোমার সাথে ছিলাম, হোক সেটা বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে, প্রত্যেকটা দিনে আমি তোমার সাথে অনেক ভালো ছিলাম। আমাদের সময়গুলো অনেক সুখের কেটেছে, অনেক ভালো কেটেছে, এবং সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি। তোমার জায়গা থেকে আমি জানি না। ও তখন বলে আপনি যদি নিজেই বলেন যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে এটা কেন বুঝেন না যে আমিও আপনাকে ভালোবাসি? ওর কথাটা শোনার পরে আমার অন্তরটা তখন ঠান্ডা হয়ে গেল। জাত ধর্ম সব কিছু ভুলে আমি তখন প্রিয়াঙ্কাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। আমাদের মাঝে শুরু হলো একটা মিষ্টি প্রেমের সম্পর্ক। দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর কেটে যাবে, সম্পর্ক শেষ হবে না। যেন প্রিয়াঙ্কা তার পরের দিনে তার বাবার সাথে চলে যাবে। তখন আমার খুব কষ্ট হচ্ছিল, মানে এত পরিমাণের কষ্ট হচ্ছিল আমি মেনে নিতে পারতেছিলাম না। তারপরেও কষ্ট করে সহ্য করলাম। আমরা এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি, দেন প্রিয়াঙ্কা তার বাবা ইন্ডিয়াতে ব্যাক করে চলে যায়। তো ইন্ডিয়াতে ওরা চলে যাওয়ার পরে আমি বাসায় আসার পর আমার খাওয়া দাওয়া মানে কোনো কিছু ভালো লাগে না, মানে সারাক্ষণই মনটা খালি আনচান করে কবে প্রিয়াঙ্কার সাথে আবার দেখা হবে, আমি কবে আবার ইন্ডিয়াতে যাব। মানে সবসময় জিনিসগুলো কাজ করতেছে, কিন্তু ইন্ডিয়াতে যেতে হলে তো আমার একটা কারণ লাগবে, কোনো কারণ ছাড়া তো বাবার আমাকে ইন্ডিয়াতে যেতে দিবে না। তো এক পর্যায়ে আমি কিছুদিন পরে আমার আব্বাকে বলতেছিলাম, আব্বা আমি তো যেহেতু এখন পড়াশোনাও করি না এবং তুমিও ব্যবসা বাণিজ্য করো, আঙ্কেল যেহেতু ইন্ডিয়াতে আছে, আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ মানে দুটো দেশের সমঝোতায় কোনো একটা ব্যবসা শুরু করতে চাই। তুমি কি বলো? আব্বু আমাকে বলতেছে যে ব্যবসা করবো, ভালো কথা, তবে ইন্ডিয়ার সাথে কেন, বাংলাদেশেই তো ব্যবসা করা যায়, তুই তো চাইলে অনেক ব্যবসায়ী করতে পারিস, আমার নিজেরই তো অনেক ব্যবসা বাণিজ্য আছে, তুই তো এগুলোই দেখাশোনা করতে পারিস, এগুলোই করতে পারিস, আমাকে আব্বু বলতেছে। আমি বললাম সবই ঠিক আছে, আমি এগুলো করতে পারি, এগুলো দেখতে পারি, কিন্তু আমার কেন জানি ইন্ডিয়া দেশটা অনেক ভালো লাগে এবং সত্যিকার অর্থে আমার ইচ্ছে করতেছে যে আমি ইন্ডিয়াতে গিয়ে কিছু একটা করি। আমার ভীষণ ইচ্ছা করতেছে আমি ইন্ডিয়াতেই কিছু একটা করি এবং সেখানে কোনো একটা ভালো ব্যবসা বাণিজ্য দাঁড়া করাই। আব্বুকে বললাম। আব্বু তখন আমাকে বলে এটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার, ইন্ডিয়াতে গিয়ে ব্যবসা করা, বাংলাদেশে ব্যবসা করা বা বিশ্বের যে কোনো দেশে গিয়ে ব্যবসা করা, ব্যবসাটা করা হচ্ছে জরুরি, এবং এটা কোন দেশে করবি সেটা ইম্পর্ট্যান্ট ব্যাপার না। আমি তখন আমার আব্বাকে বললাম যে আব্বা তাহলে আমি ইন্ডিয়াতেই ব্যবসাটা করি এবং তুমি আমাকে সেই মানে সেজন্য হেল্প করো। দেন বাবাকে আমি বললাম যে আমি ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট বাংলাদেশে আনবো এবং বাংলাদেশ থেকে সেম কিছু প্রোডাক্ট ইন্ডিয়াতে নিয়ে যাবো। এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে বিজনেসটা, এই বিজনেসটা আমি কন্টিনিউ করব। এই নিয়ে আমি তখন বাবার সাথে কথা বলি এবং কথা বলার এক পর্যায়ে আব্বু তখন আমাকে পারমিশন চাই যে ঠিক আছে তাহলে তুই এটা করতে পারিস। আলহামদুলিল্লাহ খুশি মনে আমি তখন আবারও ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাই এবং এবার আমি বৈধভাবে যাই, ইন্ডিয়া কলকাতায় যাই এবং কলকাতায় যাওয়ার পরে দেন সেখানে প্রিয়াঙ্কার সাথে আমার আবারও দেখা হয়। প্রিয়াঙ্কারও খুব খারাপ লাগতেছিল, যদি আমরা ফোনে সবসময় কথা বলতাম কিন্তু মানে আমাদের মাঝে তো দেখাটা হতো না। দেখা না হওয়ার জন্য ভিতরে একটা দুঃখ কাজ করতো। সে জায়গা থেকে দেখাটা হলো এবং দেখা হওয়ার পরে আমাদের দুজনের মাঝে প্রচুর প্রেমের সম্পর্ক, অনেক মাখামাখি, দুজনের সাথে অনেক ভালো সম্পর্ক, দুজনকে অনেক ভালোবাসি এবং একটা পর্যায়ে এত পরিমাণের সম্পর্কের মাঝে জড়িয়ে পড়ি যে কেউ কাউকে ছাড়া বাঁচবো না। তো সেখানে গিয়ে আমি আসলে কোনো ব্যবসায়ী করি না, বাট আঙ্কেলের বাসায় থাকতেছে। আমার আব্বু যেহেতু আমার এখন আর পড়াশোনা নাই, আব্বু আমাকে কোনো ব্যাপার নিয়ে আর কোনো কিছু বলে না। আমি ইন্ডিয়া থাকি আর বাংলাদেশ থাকি, মানে কোথায় থেকে এটা আব্বুর দেখার বিষয় না। তো আমি তখন ইন্ডিয়াতে এভাবেই পড়ে আছি। এভাবেই প্রিয়াঙ্কার সাথে আমার প্রায় অনেকগুলো মাস কেটে যায়। আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যায়, কিন্তু আমি ইন্ডিয়া থেকে আসি না, আঙ্কেলের বাসায় থেকে যাই। তো সম্পর্কটা একটা পর্যায়ে অনেক অংশে ডিপ হয়ে যায়, এতটাই ডিপ হয়ে যায় যে আমি প্রিয়াঙ্কাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারি না। আমার যেন পুরো জিন্দেগি জুড়েই প্রিয়াঙ্কা থাকতে হবে। আমি ভুলেই গিয়েছিলাম যে প্রিয়াঙ্কা হিন্দু ধর্মাবলম্বী একটা মেয়ে। এমন করে সম্পর্কটা তখন গভীরভাবে পৌঁছায় যায়। যাওয়ার পরে একদিন আমি ওদের বাসার নিচে ভলিবল খেলতেছিলাম। ওখানে ভলিবল খেলা যেত, প্রিয়াঙ্কার আরও 2টা ভাই ছিল, ওদের সাথে আমি তখন নিচে ভলিবল খেলতেছি। তো ভলিবল খেলতে খেলতে একটা ছেলে হঠাৎ করে কোত্থেকে জেনে আসছে এবং ছেলেটা আমাদের সাথে ভলিবল খেলতেছে, নাম হচ্ছে সুজিত রায়।
তো ও তখন এক পাশ থেকে খেলে, আমি তখন আরেক পাশে খেলতেছি। তো খেলতে খেলতে আমি কিছু ব্যাপার খেয়াল করে দেখলাম যে ছেলেটা খুব বাজে, মানে আমার সাথেই খেলে, এক পর্যায়ে ওই পাশে খেলে এবং দ্বিতীয় পর্যায়ে আমার সাথে চলে আসে। আমার সাথে আসার পরে ও খুব বাজেভাবে আমাকে হিট করতেছে, মানে আঘাত করতেছে, যেন আমি ব্যথা পাই বা এরকম কোনো একটা ভাবে। তো এরকম যখন বেশ কয়েকবার ও আমাকে খুব বাজেভাবে আঘাত করলো, আমি তখন একটা সময় একটু গরম হয়ে বললাম যে ভাই, আপনি এইভাবে আঘাত করতেছেন কেন? কেন আপনি ইচ্ছে করে আমার গায়ে এসে পড়তেছেন? আপনার ওখানে অনেক জায়গা আছে, আপনি সে জায়গায় থেকে খেলেন, আপনি কেন আমার উপর এসে পড়তেছেন? এবং এক পর্যায়ে ছেলেটা তখন একটু মোটামুটি আমার সাথে রেগে গেল, একটু রেগেই কথা বলতেছে। তো আমারও তখন খুব রাগ লাগলো। রাগ লাগার পর এখানে দুজনের মাঝে একটু মোটামুটি হাতাহাতি হয়ে গেল। তো প্রিয়াঙ্কার যে ছোটো ভাইরা ছিল তারা তখন আমাকে ওখান থেকে নিয়ে আসলো যে ভাই চলে আসেন, এখানে তো ঝামেলা করেন না, ঝামেলা যাওয়ার দরকার নাই। আমাকে তখন নিয়ে আসে, আমি তখন চলে আসি। এবং বাসা আসার পরে আমি তখন প্রিয়াঙ্কাকে আর এই ব্যাপারে কোনো কিছু বলি না। তো পরের দিন প্রিয়াঙ্কা আবার ওর পড়াশোনা করার জন্য কলেজে যায়। দেন আমি তখন বাইরে যাই। বাইরে গিয়ে ওদের বাসার সামনেই একটা মাঠের মতো আছে, ওই মাঠে আমি তখন বসে আছি চুপচাপ। এই সুজিত্রা ছেলেটা তখন আমার কাছে আবারও আসছে এখানে। তো ওরে দেখার পর তো আমার এমনি অনেক রাগ, যেহেতু কালকে রাতে ওর সাথে আমার ঝামেলা হয়েছে, আমি কথা বলি না। পরে আমাকে বলতেছে, ভাই আপনার নাম কি ফারভেজ? এরকম করে বলে। আমি বললাম হ্যাঁ, আমার নাম ফারভেজ। তো বলে আপনি ইন্ডিয়াতে আসছেন কত মাস হয়েছে? এরকম করে বলে। আমি তখন বললাম যে আপনি কি ইন্ডিয়ান পুলিশ, যে আমি আপনাকে বলবো কত মাস হয়েছে? তো আমাকে বলতেছে না ভাই, এমনি জিজ্ঞেস করলাম, বলবেন কি না? তো আমি তখন বললাম যে না, আমার কোনো কিছু বলার প্রয়োজন নাই। পরে বলে, ভাই আমি সরি, আপনার সাথে আমার একটা ঝামেলা হয়েছে এবং সেজন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি আমাকে মাফ করে দেন, বাট আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে কী এমন ইম্পর্টেন্ট কথা? পরে বলে, ভাই কিছু মনে করবেন না, প্রিয়াঙ্কার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? এরকম করে জিজ্ঞেস করে। এবং এই প্রশ্নটা করার পরে আমি একটু বিস্মিত হয়ে যাই, মানে একটু অবাক হয়ে যায় যে এই প্রশ্ন আমাকে কেন করবে, এবং এই প্রশ্ন তো আমাকে করার কোনো রাইটস ওর নাই, কেন জিজ্ঞেস করবে? আমি তখন বললাম যে ভাই, আপনি হঠাৎ করে আমাকে এই প্রশ্নটা কেন করলেন? প্রিয়াঙ্কার ব্যাপারে আমি কেন আপনার সাথে কথা বলবো? ও আমাকে বলে, দেখেন আমরা একই মহল্লায় থাকি, প্রিয়াঙ্কা, আমি, আপনি, প্রিয়াঙ্কার ভাইয়েরা সবাই আমরা একই মহল্লায় থাকি, সুতরাং সে জায়গা থেকে কি আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে প্রিয়াঙ্কার সাথে আপনার কোনো সম্পর্ক আছে কি না? এবং আমরা তো এখন ফ্রেন্ডলি কথা বলতেছি, আপনি মাইন্ড করেন না। পরে আমি বললাম যে ভাই, যতই আমরা ফ্রেন্ড হই, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, এই ব্যাপার নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। সেটা তখন আমাকে বলে, আপনি যদি বলেন প্রিয়াঙ্কার সাথে আপনার সম্পর্ক আছে, তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো যে আপনি প্রিয়াঙ্কার জীবন থেকে সরে যান। কারণ প্রিয়াঙ্কা অন্য কারো বিবাহিতা স্ত্রী, আমার বিবাহিতা বউ, ঠিক এরকম করেও তখন কথাটা বলে। ওর কথাটা শোনার পরে আমার তখন কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি অবাক হয়ে ওর দিকে তাকাইছিলাম যে ভাইটা তুমি কি বলতেছো, তোমার বিবাহিতা বউ মানি? পরে বলে, হ্যাঁ, প্রিয়াঙ্কার সাথে আমার সম্পর্ক আছে এবং আমরা বিয়েও করেছি, কিন্তু আপনি আসার পর থেকে প্রিয়াঙ্কা আপনার দিকেই ঝুঁকে পড়েছে এবং আমার সাথে খুব একটা কথাও বলে না, দেখাও করে না। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ আপনি করেছেন এবং আপনি প্লিজ এটা থেকে সরে যান। ও আমাকে এমন করে কথাগুলো বলতেছে। কথাগুলো শোনার পরে আমার তখন এত পরিমাণের কষ্ট হচ্ছিল যে আমি আসলে এটা মেনে নিতে পারতেছিলাম না। কারণ প্রিয়াঙ্কার সাথে আমার এত সব স্মৃতি, মানে যে স্মৃতিগুলো আমি আমার জীবন দিয়েও কখনো ভুলতে পারবো না, এই স্মৃতিগুলো। তো এত পরিমাণে স্মৃতি যে মানুষটার সাথে, সেই মানুষটাকে আমি মানে সেই মানুষটার সম্বন্ধে এরকম কথাগুলো শোনার পরে আমি সে জায়গায় কেমন জানি খুব অবাক হয়ে যাচ্ছিলাম, মানে আর কোনো কিছু বলতে পারতেছিলাম না। আমি তখন বললাম, ভাই দেখেন, আপনার সব কথাই ঠিক আছে, কিন্তু আমি এই বিষয় নিয়ে আপনার সাথে পরে কথা বলবো, এটা বলো নাকি স্কিপ করে ওখান থেকে উঠে চলে আসি, বাসায় আসি। এবং বাসায় আসার পর আমি সারাদিন প্রিয়াঙ্কার সাথে কথা বলি না, কারণ আমার ভিতরে একটা রাগ কাজ করে। তো আমি সেদিন আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল আমি তো বাংলাদেশে চলে যাব এবং আপনি আমার প্রসেসিংটা করে দিন কীভাবে যাওয়া যায়। কারণ আমার তখন আর প্রিয়াঙ্কার উপরে খুবই রাগ হয়েছিল আর কি ওর উপরে, যে আমি ওকে কিছুই বলবো না। তো এটা আমি আঙ্কেলকে বললাম। আঙ্কেল তখন বলে যে ঠিক আছে, তোমার যাওয়ার প্রসেস করে দিব, আমার পাসপোর্ট তো আমার কাছে আছে, আমি সব কিছু ঠিক করে দিব। তো রাতে উনি আমাকে খাইতে বললো। আমি বললাম যে আঙ্কেল খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে আসছি, এটা বলে আমি তখন শুয়ে পড়ছি। তো শুয়ে পড়ার পরে ও তখন দরজার মধ্যে গিয়ে শব্দ করতেছে রাতের বেলা। আমি জানি ওই আসছে, আমি শিওর। তো আমি তখন দরজা খুললাম, দেখে ও দাঁড়ায় আছে এবং ভিতরে ঢুকে দরজাটা লাগাই দিছে। আমি তখন বললাম, তুমি এবার এরকম হুট করে আমার ঘরে আইসো না, এটা অনেকেই খারাপভাবে দেখে। ও আমাকে বলে, কী হয়েছে তোমার? আজকে সারাদিন তুমি আমার সাথে একটা কথাও বলো নাই এবং খাওয়া দাওয়াও করলা না, হঠাৎ করে আব্বুকে বলো বাংলাদেশে চলে যাবা, এসবের মানে কি? আমি বললাম যে দেখো, আমি তোমার সাথে কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চাই না, আমি চলে যাব, আমার বাংলাদেশে কাজ আছে, আমি আব্বুর সাথে ব্যবসা বাণিজ্য করবো দেশে, সো আমার ইন্ডিয়া নিয়ে আর কোনো রকমের মাথা ব্যথা নেই, আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। ও
ও আমাকে বলে তুমি বাংলাদেশে চলে যাবা, এটা ভালো কথা, তুমি দেশে যাবা, দেশের ছেলে দেশে যাবা, এটা নিয়ে তো আমার কোনো আপত্তি নেই, আমি কোনো কিছু বলতেছি না। কিন্তু এরকম হঠাৎ করে রাগ করে মানে চলে যাবা, এই ব্যাপারগুলো না আমি বুঝতেছি না। আমি তখন বললাম যে কোনো রাগ না, কোনো অভিমানও না, কোনো কিছুই না, আমি আমার দেশে ব্যাক করবো, আমার দেশে চলে যাব। আমার কারো উপরে কোনো রাগ নাই, কোনো অভিযোগ নাই, কোনো ক্ষোভও নাই, আমি ঠিক আছি। ও আমাকে বলে দেখো পারভেজ, আমি তোমাকে ভালো করেই চিনি, তুমি কেমন টাইপের একটা ছেলে, তো তুমি কখনো এরকম আমার সাথে করো নাই, যেহেতু আজকে এরকমটা করতেছো সেখানে একটা বড় ধরনের কারণ লুকিয়ে আছে, এবং আমি তোমার কাছে সেই কারণটা সম্পর্কে জানতে চাই যে সেই কারণটা কি। আমি বললাম আমার ভিতরে কোনো কারণ লুকিয়ে নাই, এবং আমি এই ব্যাপার নিয়ে তোমার সাথে কোনো কথা বলতেও চাই না। জাস্ট তোমাকে রিকোয়েস্ট করতে চাই যে কালকে যাওয়ার সময়, আমি কালকে যদি আমার ভিসা ঠিক নাও হয়, আমি কালকে তোমাদের বাসা থেকে চলে যাব, আমি 2-3 দিন হোটেলে থাকবো এবং সেখান থেকে আমি বাংলাদেশে ব্যাক করব। বাট প্লিজ আমি তোমার সাথে কোনো রকমের কথা বলতে চাই না, এই নিয়ে তুমি আমার সাথে কোনো কিছু বইলো না, আমার সাথে কোনো কথা বইলো না। ও তখন আমাকে বলছে জাস্ট একটা ছোট্ট কথা যদি বলে যাও, তাহলে আমার ভিতরে যে গিল্টিটা আছে আমি সেই গিল্টিটা থেকে মুক্তি পাবো। আমি জাস্ট তোমার কাছে জানতে চাই যে তুমি হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা কি, জাস্ট এই কথাটা যদি আমাকে একটুখানি বলতাম। আমি তখন কিচ্ছু বললাম না, ওরা ধাক্কা রুম থেকে বের করে দিলাম, বের করে দিয়ে আমি তখন শুয়ে আছি। মানে আমার ভিতর তখন খুব রাগ কাজ করতেছে, সব কিছু জিনিস হলে কেন এরকমটা করতেছে। যাই হোক, ওকে বের করে দেওয়ার পরে আমি তখন শুয়ে আছি ওর সাথে, মানে ও বেরিয়ে গেছে, তো শুয়ে আছি। ভাই আমার কাছে মনে হয় এই রাতটা এতই বড় ছিল যে কোনোভাবে রাতটাকে কাটাইতে পারতেছি না, মানে রাতে যেন শেষ হয় না, ঘড়ির দিকে বারবার তাকাই, রাতটাই যেন কাটতেছে না, অনেক গভীর হয়ে গেছে। তো একরকম কান্না চলে আসছে তখন, মানে ভিতরে খুব খারাপ লাগা কাজ করতেছে যে এতদিনের সম্পর্ক ছেড়ে চলে যাব। তো শেষ রাতের দিকে, রাতের প্রায় শেষ অংশে, তো আমি তখন প্রিয়াঙ্কার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, মানে রুমের সামনে দাঁড়িয়ে আছি আর কি, এমনি গিয়ে দাঁড়িয়ে আছি। এবং অবাক করার ব্যাপার হচ্ছে প্রিয়াঙ্কা কিন্তু সবসময় রুমে দরজা লাগিয়ে ঘুমাইতো, বাট সেদিন আমি যখন দরজাটা হালকা করে ধাক্কা দিলাম দেখলাম দরজাটা খোলা, মানে আমি ভিতরে ঢুকে গেছি। তো দরজাটা খোলা, ভিতরে লাইট জ্বলতেছে। পরে আমি আস্তে রুমে ঢুকলাম, ও কিন্তু বুঝতে পারি নাই। রুমে ঢোকার পরে আমি দেখলাম যে ও উঠ হয়ে মানে কান্না করতেছে, খুব কান্না করতেছে। তো মানে কান্নার শব্দ আমি পাচ্ছি। পরে আমি দরজাটা লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর ওই যে দরজা লাগাইতে একটু শব্দ হয়েছে, ও তখন উঠছে, ওইটা আমার দিকে মানে তাকে কোনো কথা বলে না, বলে কেন আসছেন এখানে, এখন আপনি আমার রুমে আসছেন, এটা কেউ দেখলে সমস্যা হবে না? আমি তখন বললাম কালকে তো চলেই যাব, ভাবছিলাম শেষবারের মতো তোমায় একটু দেখে যাই। এটা বলার পরেও তখন দৌড়ে এসে আমাকে জড়াই ধরে চিৎকার করে কাঁদতে শুরু করছে, এত জোরে কাঁদতেছে যে এই কান্নার শব্দ বাইরে শোনা যাচ্ছে। আমি তখন বললাম প্লিজ তুমি কান্না করো না, এরকম করে কান্না করতেছ, আঙ্কেল ছোটো ভাই এরা শুনতে পাইলে তো খুব সমস্যা হয়ে যাবে। ও আমাকে বলে আমি এখন বাসার সব কিছু ভেঙে ফেলবো, আমার বাসায় যত যা আছে সবাইকে মানে সব ভাঙবো, সবাইকে ঘুম থেকে জাগাবো, তুমি এভাবে আমাকে অপরাধী করে বাংলাদেশে চলে যেতে পারো না। আমি তোমার কাছে জানতে চাই যে কী এমন ঘটনা হয়েছে যার কারণে তুমি বাংলাদেশে চলে যাবা। আমি তখন বললাম যে সুজিত রায়কে। এটা বলার পর তখন চুপ হয়ে গেছে, মানে ভাগের মতো গর্জে ওঠা মেয়েটা একেবারে হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে, কোনো কিছু বলে না। আমি তখন আবার জিজ্ঞেস করলাম যে সুজিত রায়কে। আমাকে বলে সুজিত রায়ের সাথে তোমার কী সম্পর্ক? আমি তখন বললাম প্লিজ আমাকে বলো এই মানুষটাকে, এই মানুষটা সম্বন্ধে আমি জানতে চাই। ও আমাকে বলে আমি ওর সম্বন্ধে জাস্ট বেশি কিছু বলবো না, একটা কথাই বলবো, ও আমাকে খুব পছন্দ করতো এবং আমাকে ভালোবাসতো, বাট আমি ওকে কখনোই পছন্দ করতাম না, ভালোবাসতাম না। আমি তখন বললাম কখনোই পছন্দ করতে না, ভালোবাসতে না, তাহলে বিয়ে করলা কেন? ও আমাকে বলে বিয়ে? আমি বললাম হ্যাঁ বিয়ে। তুমি কি অস্বীকার করতে পারো সে তোমার বিয়ে হয়নি? ও বলে এটাকে আসলে বিয়ে বলে কিনা আমি জানি না, কিন্তু আমাকে একদিন জোর করে নিয়ে আমাকে আগুনের কুণ্ডুবের পাশে ঘুরিয়েছে এবং ও জোর করে আমার কপালে সিঁদুর পরিয়েছে, বাট আমি বাসায় আসার পরে সাথে সাথে মুছে ফেলছে, আমি এগুলো কিছু রাখি নাই। আমি তখন বললাম যে জোর করে কেউ কেউ কি সিঁদুর পরাইতে পারে? ও তখন কিচ্ছু বলে না। আমি বললাম যে দেখো প্রিয়াঙ্কা, আমি তো চলে যাব, তোমার কাছ থেকে শেষ কথাটা আমি জাস্ট এটুকুন জানতে চাই, আসলে সুজিত রায়ের সাথে তোমার কি হয়েছে, যদি পারো কথাটা আমাকে বলো। ও তখন কিচ্ছু বলে না। যখন ও চুপ হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে ওর অ্যান্সারটা খুব ডিফিকাল্ট, ওর আমাকে এই উত্তরটা ওর পক্ষে দেওয়া সম্ভব না। আমি তখন ওকে আর কিচ্ছু বলি না, না বলার পর আমি তখন বেরিয়ে যাব। এক পর্যায়ে তখন আমার পা চেপে ধরে কান্না করে বলে যে সুজিত আমার এক্স বয়ফ্রেন্ড, ওর সাথে আমার এখন কোনো রিলেশন নেই, বাট আমি ওকে এখন ভুলে গেছি, আমি তোমাকে ভালোবাসি, ওর সাথে যা যা হয়েছে সব কিছুর জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমি তখন বললাম তাহলে এই সত্যটা তুমি কেন আমার কাছে লুকাইলো? আমাকে বলো আমি জানতাম না, আমি ভুল করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও এবং সব কিছু ভুলে তুমি আমাকে আপন করে নাও। যাই হোক, আমিও তোকে অনেক ভালোবাসি, মানে সেই জায়গা থেকে অনেক ইমোশনাল হয়ে গেলাম, ওকে জড়াই ধরলাম। সকালবেলা
তখন আঙ্কেল আমার পাসপোর্ট নিয়ে উনি তখন চলে গেছে যে আমাকে দেশে পাঠিয়ে দিবে। তো আমি তখন দেশে চলে যাব। আমি ওকে বলছি, দেখো আমাদের সম্পর্কটা এভাবে আর চলতে পারে না। আমি দেশে যাই এবং দেশে গিয়ে আমার বাবাকে আমি ব্যাপারটা জানাই যে আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বাংলাদেশে যাই, গিয়ে ব্যাপারটা জানে। ও আমাকে বললে, দেশে গিয়ে তুমি ব্যাপারটা জানাইলে তোমার আব্বা তো কখনোই রাজি হবে না, কারণ আমি তো একটা হিন্দু ধর্মাবলম্বী মেয়ে এবং আমার বাড়ি কলকাতায়। আমি তখন বললাম সবই ঠিক আছে, কিন্তু এরপরেও তো আমাকে বাবাকে ব্যাপারটা জানাইতে হবে। আমি দেশে যাই, গিয়ে বাবাকে ব্যাপারটা জানাই এবং তারপরে না হয় পরিস্থিতি বুঝে আমরা কিছু একটা করব। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথাবার্তা বলি। এর পরের দিন আমি তখন বাংলাদেশে ব্যাক করি এবং বাংলাদেশে আসার পরে বাবাকে তখন ব্যাপারটা জানাইলাম। মানে আমি খুব বাবার সাথে খুব ফ্রিলি কথা বলি, খুবই ওপেন মাইন্ডে কথা বলি। তো সে জায়গা থেকে খুবই ওপেনলি বললাম যে বাবা, এমন এমন ঘটনা, এখন প্রিয়াঙ্কার সাথে আমার সম্পর্ক চলতেছে, আমরা দুজনকে অনেক ভালোবাসি এবং সেই জায়গা থেকে আমি তাকে বিয়ে করতে চাই। সো তোমার কোনো অভিমত আছে কি না বা এই বিষয় নিয়ে তুমি কী বলো? এটা বলার পরেই বাবা তখন খুবভাবে আমার দিকে তাকায় এবং মানে বাবার ওই তাকানোর কোনো অর্থ আমি বুঝলাম না। বাবা আমাকে জাস্ট তাকিয়ে একটা কথাই বলে, তুমি কি জানো যে প্রিয়াঙ্কা কোন ধর্মের মেয়ে? আমি বললাম জানি তো, ও হিন্দু ধর্মের মেয়ে। আমাকে বাবা বলে, ও কি মুসলিম হবে? আমি বললাম সেটা আমি জানি না। আর আমার মা তখন ছিল, মা মনে হয় অন্য কোনো জায়গায় দাঁড়ায় কথাগুলো শুনতেছিল। মা তখন দৌড়ে এসে বলতেছে, এই মেয়ে যদি মুসলিমও হয়, ওর বাবার সাথে তোমার সম্পর্কটা থাকবে? তোমাদের সাথে ওনার কত ভালো একটা সম্পর্ক, তোমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে উনি একজন। তো আমার বাবা তখন চুপ হয়ে গেছে, হয়ে আমাকে বলে, তুই এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। এই ব্যাপার নিয়ে বাবা তখন চলে গেল। রাতের বেলায় প্রিয়াঙ্কার সাথে কথা বললাম এবং প্রিয়াঙ্কাকে বললাম যে বাবু, এমন এমন ঘটনা, আব্বু এটা বলতেছে, আম্মু এটা বলতেছে। ও আমাকে বলে, ঠিক আছে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না এবং দেখো কীভাবে কী করা যায়, তুমি মানে চেষ্টা করো তোমার জায়গা দাঁড়িয়ে কী করা যায়, এবং না হলে তো আমি আছি। তো যাই হোক, সকালবেলা তখন নাস্তার টেবিলে বসলাম। বসার পরে নাস্তা করা হলো। আব্বু আমাকে বলছে, তুমি একটু ছাদে আসো, আমাকে এটা বলে। তো আব্বু তখন ছাদে যায়, আমিও ছাদে যাই। গেলে পরে আব্বু তখন আমাকে বলতেছে, তুমি যে কথাটা বলছো এটা কি ভেবেচিন্তে বলতেছো? আমাকে বলে। আমি বললাম যে আব্বু, আমি তো অনেক দিন ধরে ইন্ডিয়াতে ছিলাম এবং ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। সেই জায়গা থেকে আমি ওকে পছন্দ করি এবং আমি ওকে বিয়ে করতে চাই। ওর সাথে আমার সেরকম কমিটমেন্ট হয়েছে। আমার আব্বু তখন আমাকে বলে, এই ব্যাপারগুলো কি পিয়াস জানে? আমি বললাম যে না, আমি আঙ্কেলকে কোনো কিছুই বলি নাই, আঙ্কেলের সাথে এই নিয়ে আমার কোনো কথা হয় নাই, বাট আমি তোমার কাছ থেকে পারমিশন পেলে দেন আঙ্কেলের সাথে কথা বলবো। আব্বু আমাকে বলে, মানে ঠিক এই মুহূর্তের পর থেকে, এখনকার পর থেকে, এই বাসার ছাদ থেকে নিচে নামার পর থেকে এই মেয়ের নাম তুমি সম্পূর্ণভাবে ভুলে যাবা। তুমি কখনোই ইন্ডিয়াতে যাবা না এবং ওর সাথে তোমার কোনো সম্পর্ক হবে না। এটা কোনো দিনও সম্ভব না। না এটা পিয়াস রায় মেনে নিবে, না এটা আমি মেনে নিব। এটা কখনোই সম্ভব না। আমাদের দুজনের মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব আছে। তুমি সেই বন্ধুত্বটাকে বাবা নষ্ট করো না। তুমি বাংলাদেশে যেই কোনো একটা মেয়েকে পছন্দ করো, আমি তাকেই তোমাকে বিয়ে করাবো, তার সাথেই তোমাকে রাখবো, কিন্তু আমি আমার বন্ধুর মেয়ে প্রিয়াঙ্কাকে তোমাকে কখনো বিয়ে করাইতে পারবো না। একইভাবে বাবা তখন খুবভাবে রেগে গেল। রেগে গিয়ে তখন বাবা নিচে নেমে গেল, আমাকেও নিচে নামাইলো। আমি তখন রুমে ঢুকলাম, ঢুকে প্রিয়াঙ্কাকে ফোন করে বললাম যে এই ঘটনা। ও আমাকে বলে, আমার কাছে মনে হয় যে আমার বাবার কাছেও তোমার বাবা কিছু আভাস দিছে এবং দেওয়ার পরে আমার বাবাও আমার সাথে আজকে সারাটা দিন খুব রাগারাগি করতেছে সকাল থেকে এবং কথা বলার সময় খুব উগ্র মেজাজ হয়ে কথা বলতেছে, আমাকে কোনো কিছুতেই ভ্যালু দিচ্ছে না। বাবা জানি একটু অন্যরকম হয়ে গেছে। আমি তখন বললাম, তার মানে কথাটা ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে? ও আমাকে বলে, হ্যাঁ চলে গেছে। আমি বললাম যে তাহলে কি করা যায়? ও বলে, তুমি যেটা করতে বলো সেটাই করব। যাই হোক, পরে দুপুরের দিকে খাইতে বসলাম, একই সাথে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ হলো, আমি তখন মাকে ডাইকা মায়ের রুমে গেলাম। মারে ডাইকা বললাম যে মা, তুমি কি বাবাকে কোনো কিছু বুঝাইতে পারবা? মা আমাকে বলে, আমার পক্ষে কোনো অবস্থায় এই নিয়ে কোনো কথা বলাই সম্ভব না। আমি এটা জীবনে কোনো দিনও পারবো না, এটা কোনো অবস্থায় হতেই পারে না। তোর বাবা তো এটা কখনো মেনে নিবেই না, আর তোর বাবা মানবে কি মানবে না এটা আমি জানি না, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে আমার ছেলে হিসাবে আমি তোকে এই কাজটা কখনোই করতে দিব না। আমি তো তখন মোটামুটি বড় হয়েছি, সব কিছু সম্বন্ধে বুঝে আমি তখন বুঝে গেলাম যে দুটো ফ্যামিলিতে এই সম্পর্কটা কেউ কখনো মানবে না, না প্রিয়াঙ্কার ফ্যামিলি না আমার ফ্যামিলি, এই সম্পর্কটা কেউ কখনো মানবে না। আমি তখন প্রিয়াঙ্কাকে বললাম যে বাবু, বাংলাদেশ থেকে এই সম্পর্কটা কেউ মানবে না এবং ইন্ডিয়া থেকে তোমার পরিবার পরিজন এটা কেউ মেনে নেবে না। আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, আর তা হচ্ছে পালিয়ে যাওয়া। তুমি কি আমার সাথে পালিয়ে যাওয়ার জন্য রাজি আছো? ও তখন আমাকে বলে, কেন থাকবো না, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি যেটা করতে বলো আমি তোমার জন্য সেটাই করব। তোমার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করব। পালিয়ে যাব না কেন, অবশ্যই যাব। আমি তখন বললাম, ঠিক আছে ফাইন, তাহলে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতেছি এবং তুমি রেডি থাকো, তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। এই কথা আমি তখন তার সাথে বলি। ও বলে, তুমি তো আমাকে বাংলাদেশে নিতে পারবো না, আমার তো পাসপোর্ট সাথে নাই। আমার পাসপোর্ট আব্বু নিয়ে গেছে। আব্বু সন্দেহ করছে, যার জন্য আব্বু আমার পাসপোর্ট নিয়ে গেছে। আমি বললাম, কি বলো, তোমার পাসপোর্ট নিয়ে গেছে? বলে হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি ইন্ডিয়ার মধ্যে কোথাও লুকিয়ে থাকবো।
এই বলে তখন আমার পাসপোর্টে ভিসা লাগানো ছিল। একইভাবে আমি 6 মাস পর পরে ভিসা লাগাইতাম। পরে ওই ভিসা লাগানো অবস্থা আমি তখন আবারও ইন্ডিয়াতে ঢুকি এবং ঢোকার পরেই আমি তখন প্রিয়াঙ্কার যে এরিয়া, সেই এরিয়াতে যে ওকে ফোন করি, ও তখন বেরিয়ে আসে। আসলে পরে সেখান থেকে আমরা একটা, প্রিয়াঙ্কার এক বান্ধবী থাকে দিল্লিতে, ওই মেয়েটা নার্সিংয়ে চাকরি করে এবং ওই হাজব্যান্ড আছে ওখানে, তো দিল্লিতে আমরা চলে যাই। এবং দিল্লিতে যাওয়ার পরে ওর বান্ধবীর বাসায় উঠি এবং ওর বান্ধবীর বাসায় আমি তখন বললাম যে আমি তোমাকে বিয়ে করব, কারণ যেহেতু তোমার বাবা এগেনেস্টে, আমার বাবা এগেনেস্টে, যে কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে এবং ধরে ফেললে এটা খুব বড় একটা প্রবলেম হয়ে যাবে। সো যার জন্য আমরা বিয়েটা করে ফেলতে চাই। ও আমাকে বলে এখনই বিয়ে করবো? আমি বললাম হ্যাঁ এখনই বিয়ে করবো, কারণ এটা নিয়ে আমি আর কোনো রকমের লংলি হতে চাই না। তো সে জায়গায় তখন আমি মুসলমানে থাকি এবং ও হিন্দুই থাকে। আমি ওকে ধর্ম চেঞ্জের ব্যাপারে বললে ও মানে একরকম রাজি হয় না, সোজা কথা। এবং আমি ওকে করতে চাই না, কারণ আমার কাছে মনে হলো ইন্ডিয়াতে এরকম অনেক মানুষ আছে যে যার ধর্ম পালন করে। সে জায়গা থেকে আমি তখন আমার ধর্ম অনুযায়ী ওকে বিয়ে করি এবং ওর ধর্ম অনুযায়ী তখন আমাকে বিয়ে করে। দুজন দুই ধর্মে থাকি এবং সেখানে আমাদের বিয়ে হয়। তো বিয়ে হবার পরে ওর বান্ধবীর বাসায় দিল্লিতে থাকতেছে প্রায় 17 দিনের মতো আমরা দিল্লিতে থাকি। 17 দিন পরে প্রিয়াঙ্কা তখন তার বাবার সাথে কন্ট্রাক্ট করে, কীভাবে করে এটা আমি জানি না। এবং কন্ট্রাক্টের একটা পর্যায়ে প্রিয়াঙ্কার বাবা তখন আমাকে আর প্রিয়াঙ্কাকে চলে যেতে বলে, দিল্লিতে ওদের বাসায় যেতে বলে। আমি কিন্তু আমার পরিবারে কারোর সাথে কোনো যোগাযোগ করিনি এই পর্যন্ত, আমার আব্বু আম্মু বা পরিজন যারা আছে কারোর সাথে কোনো যোগাযোগ নেই। তো তারা বলে তুমি চলে আসো, আমাদের বাসায় চলে আসো, কলকাতায় আসো এবং আমরা এই ব্যাপারটা নিয়ে বসে কথা বলি। যেহেতু তোমরা বিয়ে করে ফেলছো অ্যান্ড সেখানে তো আর মানে অবশিষ্ট কোনো কিছু থাকতে পারে না, চলে আসো। এই কথা আমাকে বলে। আমি তখন প্রিয়াঙ্কাকে বলি তুমি কি বলো? প্রিয়াঙ্কা আমাকে বলে আমি বাবাকে যতদূর চিনি আমাদের গেলে ভালোই হবে, খারাপ কিছু হবে না, আমার বাবা অতটা খারাপ না। তো পরে প্রিয়াঙ্কার কথা মতো প্রায় 20 দিন পরে আমরা তখন দিল্লি থেকে কলকাতায় আবারও ব্যাক করি এবং কলকাতায় আসার পরে বাসায় যাই। যদিও আঙ্কেল আমার উপর একটু রাগান্বিত, কথা বলে না, কিন্তু ওরকম রাগ না যে আমার গায়ে হাত তুলবে, এমনি রাগান্বিত। পরে বাসায় গেলাম, প্রিয়াঙ্কার আমি একসাথে বসে আছি। আমরা সন্ধ্যার দিকে গেলাম, যাওয়ার পরে রাতটা একই সাথে ছিলাম রুমে। এবং পরের দিন সকালবেলা তখন আঙ্কেল উঠছে, পূজা দিয়ে আসছে, এসে আমাকে বলতেছে, আমাকে প্রথমে ডাকছে যে পারভেজ বেরিয়ে আসো রুম থেকে। আমি তখন বের হইলাম। পরে ওদের মন্দিরের সামনে একটা ছোটো মন্দির আছে বাড়ির সামনেই, মন্দিরের সামনে আমাকে বসাইছে। বসায় বলতেছে যে তুমি এটা কী করলা, এমনি আমাকে বলতেছে। আমি তখন বললাম আঙ্কেল আমি কি করেছি জানি না, কিন্তু আমি প্রিয়াঙ্কাকে ছাড়া বাঁচবো না, নিজে বেঁচে থাকার জন্য যা করা প্রয়োজন তাই করছি। উনি আমাকে বলে তুমি কি তোমার বাবার সাথে কোনো যোগাযোগ করেছো? আমি বললাম যে না। উনি বলে তুমি কি জানো তোমার বাবা হসপিটালে? আমি বললাম না। উনি বলে তোমার বাবা হসপিটালে এবং তোমার বাবার অবস্থা ভালো না। এই কাজটা করার আগে তোমার একবার চিন্তা করা দরকার ছিল যে তোমাদের দুজনের দুইটি ধর্ম এবং তোমরা দুজনে দুই দেশের মানুষ। এই জিনিসগুলো না ভেবে, না জেনে, না শুনে হুট করে প্রিয়াঙ্কার সাথে এই সম্পর্কটা তোমার জড়ানো ঠিক হয় নাই। আচ্ছা যেহেতু সম্পর্ক করেই ফেলছো, এটা বলে তো আর এখন লাভ নাই। এখন ভবিষ্যতে কী চিন্তা করতেছো? তুমি কি করবা? বাংলাদেশে চলে যাবা নাকি ইন্ডিয়াতেই থাকবা? আমি তখন বললাম যে আঙ্কেল আমি বাংলাদেশেই যেতে চাই না, আমি ইন্ডিয়াতেই থাকতে চাই। উনি আমাকে বলে না এটা হতে পারে না, আমি তোমার আব্বার সাথে এত বড় বেইমানি করতে পারবো না, তুমি তোমার বাবার কাছে চলে যাও। যদি তোমার বাবা রাজি হয় আমার মেয়ের ধর্ম পালন করবে, তুমি তোমার ধর্ম পালন করবা, দুজন দুই ধর্ম অনুযায়ী থাকবা, তোমাদের বিয়ে হবে, তোমরা একসাথে থাকবা, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে বাংলাদেশে চলে যেতে হবে, তোমার বাবার কাছে যেতে হবে এবং তোমার বাবার কাছ থেকে এটা অনুমতি আনলে পরে আমি প্রিয়াঙ্কার সাথে তোমার বাকি সম্পর্কটা মেনে নিব। আদারওয়াইজ তোমাদের সম্পর্কটা এখানেই শেষ এবং আজকের পর থেকে প্রিয়াঙ্কা কখনোই আর বাসার বাইরে যেতে পারবে না। মানে এটা শোনার পর তো আমার ভিতর তখন মানে আমার গলা টলা সম্পূর্ণ শুকিয়ে গেছে যে আল্লাহ এটা বলে কি। তাহলে আমি তো আঙ্কেলের কাছে প্রিয়াঙ্কাকে নিয়ে এসে তো আসলে ভুলে না করলাম। তারপরে আমি বললাম যে তার মানে আপনি আমাকে কী করতে বলতেছেন? উনি আমাকে বলে তুমি বাংলাদেশে যাও এবং গিয়ে তোমার ফ্যামিলির সাথে কথা বলো, বাকিটা আমি পরে দেখব। পরে আঙ্কেলের কথা মতো আমি তখন পরের দিন আবারও প্রিয়াঙ্কাকে ইন্ডিয়াতে রাখি এবং রাখার পর আমি তখন বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে মানে বাসায় যেতে ভয় পাচ্ছিলাম। আমার এক মামা আছে, মামারে ফোন করলাম, মামা আমার সাথে খুব রাগান্বিত। তো যাই হোক মামার সাথে দেখা করলাম, দেখা করে বলেছে মামা আপনি সন্ধ্যার দিকে বাসায় চলেন। আমার মামা আবার ডাক্তার, উনি ডাক্তারি করতো। পরে মামাকে নিয়ে আমি তখন সন্ধ্যার দিকে বাসায় যাই। বাসায় যাওয়ার পর দেখলাম যে আমার ছোটো বোনও আসছে। আমার ছোটো বোন কিন্তু আমাদের বাসায় খুব একটা আসে না, ওই পালিয়ে যাওয়ার পরে সবুজের সাথে পালানোর পরে, সুজনের সাথে পালানোর পরে। তো এরপরে দেখলাম যে ওই দিন আসছে, বাসায় আসছে, বোনও আছে, ছোটো দুইটা ভাই আছে। বাসায় গেছে, আব্বু তখন হসপিটাল থেকে আব্বুকে বাড়িতে আনা হয়েছে, আব্বু নাকি স্ট্রোক করছিল, মিনি স্ট্রোক করছিল, ভালোই আছে। তো মামা গেল, মামা তখন মানে মা রান্নাবান্না করতেছে, রাতে আমরা খাইতে বসছি, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করছি। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে বাবা তখন সোফার উপরে বসে আছে। বাবার অবস্থা খুবই খারাপ, দেখে বোঝা যাচ্ছে যে খুবই অসুস্থ এবং মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছে। পরে খাওয়া দাওয়া শেষ হলো, মামাকে ডাকলো, মামা সুলেমান ছিল, যে সুলেমান এদিকে আয়। তো মামা তখন গেল, যাওয়ার পরে বললো তোর ভাগিনাকে ডাক। পরে আমি ওইখানে গেছি,
যাওয়ার পরে বাবা মামা দুজনেই বসে আছে, বসে থেকে আমাকে বাবা বলতেছে যে তুই কী করলি, এরকম করে বলতেছে। আমি তখন বললাম যে বাবা যা করছি তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও, এই মানে আমি ভুল করে ফেলছি। আমার আব্বু তখন বলে যে বান্দা যদি কোনো অপরাধ করে এবং সেটা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ কিন্তু মাফ করে দেয়। এখন তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমি কিন্তু তোকে ক্ষমা করে দিতে হবে, কিন্তু এই অপরাধ তুই দ্বিতীয়বার করতে পারবি না। বাবার এই কথাটা শোনার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে বাবা আসলে কোন অ্যাঙ্গেল থেকে কথা বলতেছে আমি আসলে বুঝতে পারতেছি না। আমি তখন আব্বুকে বললাম যে আব্বু তুমি মানে কী বলতে চাচ্ছ, আমাকে ক্লিয়ার করে বলো। আব্বু আমাকে বলে হ্যাঁ, প্রিয়াঙ্কাকে বিয়ে করাটা তোর অপরাধ ছিল, ওর সাথে পালিয়ে যাওয়াটাও ছিল তোর অপরাধ, এবং এই অপরাধগুলো থেকে যদি তুই ফিরে আসিস, তুই যদি প্রিয়াঙ্কাকে ভুলতে পারিস, তাহলে আমার কোনো আপত্তি নেই, তুই আমার বাসায় থাক। দেখলাম আব্বু ঘুরে ফিরে সে একই জায়গায়, মানে প্রিয়াঙ্কার সাথে আমাকে থাকতেই দিবে না। আব্বুর কথাই একটা যে প্রিয়াঙ্কার সাথে আমার থাকাই যাবে না। পরে আমি চিন্তা করলাম যে না বাবা, আমি ওকে বিয়ে করে ফেলছি এবং ও আমার বিবাহিত স্ত্রী, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমার আব্বা বলে তাহলে কি এটাই তোর ফাইনাল সিদ্ধান্ত? আমি বললাম হ্যাঁ, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আব্বু তখন আমাকে বলো আমি তো কোনো হিন্দু মেয়েকে নিয়ে সংসার করা কোনো ছেলের সাথে আমি থাকবো না। আমি বললাম হিন্দু লোক যদি তোমার ভালো বন্ধু হতে পারে, তোমার সমস্ত অনুষ্ঠানগুলোতে আসতে পারে, তোমার সমস্ত জায়গায় তোমার বেস্ট ফ্রেন্ডের লিস্টে যদি হিন্দু একটা লোক থাকতে পারে, তাহলে হিন্দু লোকের মেয়ে কেন আমার বউ হতে পারবে না? আমার আব্বা বলে আমি ধর্ম নিয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না, কথা একদম সোজা, তুই যদি থাকতে হয় এইভাবে থাকতে হবে, আর যদি না থাকিস তাহলে তুই চলে যা। আমি হিসাব টিসাব করে আমার কাছে তুই কতটুকু পাবি আমি তোকে ত্যায্য করব, এবং ত্যায্যপুত্র হিসাবে তুই আমার কাছে যা পাবি আমি তোকে তা দিয়ে দিব। এই নিয়ে তোর সাথে আমি সেকেন্ড কোনো কথা বলতে চাই না, দ্যাটস ইট। এটা বলে আমাকে তখন ওখান থেকে বের করে দেওয়া হলো। মানে বাসা থেকে আমি তখন বেরিয়ে গেলাম, একরকম মামার সাথে বেরিয়ে চলে আসলাম, রাতটা মামার বাসা থাকলাম। সকালবেলা আমি তখন আবারও ইন্ডিয়াতে চলে যাব, ওভাবেই প্রিপারেশান ট্রেনে করে আমি তখন ইন্ডিয়াতে রওনা দিলাম, চলে যাব। ইন্ডিয়াতে যাই এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি আঙ্কেলের বাসায় যাই, পিয়াস আঙ্কেলের বাসায়। আঙ্কেলের বাসায় যাওয়ার পরে মানে বুঝতে পারি যে আব্বুর সাথে আঙ্কেলের সব কথা হয়ে গেছে। বাসায় যাওয়ার পর আঙ্কেল আমাকে ডিরেক্টলি বলতেছে যে তুমি আমার বাসা থেকে চলে যাও, তুমি আমার বাসায় থাইকো না, এবং তোমাকে যদি আমি জায়গা দিই তাহলে আমার বন্ধুর সাথে আমার বেইমানি করা হবে। সো আমি আমার জানের বন্ধুর সাথে কোনো বেইমানি করতে পারবো না, তুমি বেরিয়ে যাও। ওই নিয়ে আমাকে একরকম বের করে দেয়। তো বের করে দিলে পরে আমি তখন ওখান থেকে বেরিয়ে চলে আসি। আসার পরে প্রিয়াঙ্কাকে ফোন করি, তুমি কি আসবা, আমি তোকে বাংলাদেশে নিয়ে যাব। ও আমাকে বলো আমার তো ভিসা নাই। আমি বললাম ভিসার কোনো প্রয়োজন নাই, আমি তোকে বাংলাদেশে নিয়ে যাব, তুমি যদি আসো। ও বলো আচ্ছা ঠিক আছে। তো পরের দিন ও তখন বাসা থেকে যেমনি পারে বেরিয়ে আসে। আসার পর আমি তখন অবৈধভাবে ওকে নিয়ে বাংলাদেশে ঢুকি, কারণ বিএসএফদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল বর্ডারের, আমি তো অনেকবার বর্ডার ক্রস করেছিলাম। তো সেই জায়গা থেকে আমি তখন খুব ভালো করেই ওকে নিয়ে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পরে আমি মানে প্রথমত আমার এই মামা, যে মামাকে চিন্তা, মামার বাসায় আশ্রয় নেই, মামার সাথে থাকতেছি। মামা তো এটাকে কোনোভাবেই গ্রহণ করতেছে না। তারপরেও মামানির মুখের দিকে তাকে মায়ের কথা চিন্তা করে বাইরে গেলে হয়তো বিপদে পড়তে পারি, একটা যুবতী মেয়েকে নিয়ে বাইরে গেলে হয়তো বিপদ হতে পারে, সে জায়গা থেকে মামা তখন কোনো কিছু বলে না, জাস্ট চুপচাপ থাকে। পরে এখানে থাকতেছি, মামার বাসায় থাকতেছি, ভালো করেই থাকতেছি, কোনো সমস্যা নাই। এরকম করতে করতে তখন প্রিয়াঙ্কা আবার ওর বাবার সাথে যোগাযোগ করে। ওর বাবাকে বলে যে বাবা আমি বাংলাদেশে চলে আসছি, আমি ওর সাথে আসি, এসে বলে। ওর বাবা কোনো কিছুই বলে না, মানে কোনো কিছুই না। ওদের মানে আমার ফ্যামিলি এবং ওদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি একদম কোল্ড হয়ে আছে, একদম ঠান্ডা হয়ে আছে। সে জায়গা থেকে মামা তখন ফোন করে আমার আব্বুকে ফোন করে বলে যে কী করবেন, এই ঘটনা। আমার আব্বু তখন বলে যে আমি হিসাব করছি, ও আমার কাছে প্রায় 40 থেকে 50 লাখ টাকার মতো পাবে ত্যায্যপুত্র করার পর আমার সম্পদ অনুযায়ী। তা আমি ওকে এই টাকাটা দিয়ে দিতে চাই, এবং এই টাকা দিয়ে ও যাতে আমায় ভুলে যায়, আমাদের সাথে কোনো সম্পর্ক না রাখে, এবং টাকাটা তুই এসে নিয়ে যা, এটা মামাকে বলে। তো বলার পরে প্রিয়াঙ্কা তখন আমার দিকে তাকায় থাকে। আমি তখন বলি যে বাবা যেহেতু টাকা দিয়ে দিতে চায়, তাহলে মামা তুমি যাও টাকা নিয়ে আসো, কথা সোজা। তো মামা তখন বলে দেখ আরেকটা বার তুই ব্যাপারটা ভেবে দেখ, এটা করা কি ঠিক হবে? আমি বললাম যে মামা প্লিজ, আমি এই ব্যাপার নিয়ে তোমার সাথে আর সেকেন্ড কোনো কথা বলতে চাই না, এটা এখানেই সমাপ্ত। যেহেতু বাবা মেনে নিচ্ছে না, তুমি যাও এবং গিয়ে তুমি টাকাটা নিয়ে আসো, কারণ আমার টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। বাবা তখন টাকাটা নিয়ে আসে। টাকাটা নিয়ে আসার পরে টাকাটা তখন আমার কাছে থাকে। আমি তখন ভাবতেছি যে এই টাকা দিয়ে কী করা যায়। প্রিয়াঙ্কা তখন ওর আব্বুর সাথে কথা বলে, এবং ওর আব্বু তখন লাস্ট পর্যন্ত, ওদের উত্তরাতে একটা জায়গা থাকে অনেক বড়, ওর বাবা তখন ওকে আইডিয়া দেয় যে একটা কাজ কর, ওইখানে একটা বাড়ি বানাও, এবং জায়গাটা যেহেতু আমাদের, ওইখানে বাড়ি বানায়, তোরা বাড়িটা ভাড়া দে, এবং ভাড়া দিলে যে টাকা পাবি সেই টাকা দিয়ে তুই ফারবেজের সাথে থাকতে পারবি। কারণ হচ্ছে ও যেহেতু মানে কোনো জব করে না, বা ওর পড়াশোনার তত ক্ষমতা নেই, তত দূর পর্যন্ত পড়াশোনা করে নাই, সুতরাং বাড়ি ভাড়াটা পাইলে তোর অন্তত চলতে পারবি, এটা কর। আর তোর কাছে আমার একটাই অনুরোধ, তোকে আমি দুনিয়াতে এনেছি, তোর কাছে আমার অনুরোধ, ঈশ্বরের দোয়ায় আমি ঈশ্বরের বিয়ে দিয়ে বলছি যে তুই কখনো তোর ধর্মটা পরিবর্তন করবি না, তুই তোর ধর্মতে থাকবি। তো ও তখন বলে যাবো ঠিক আছে।
পরে ওই টাকা দিয়ে মামার কাছ থেকে সহযোগিতা নিয়ে মামার কাছ থেকেও কিছু টাকা নিয়ে পরে ওই উত্তরা জায়গাটাতে আমি তখন বাড়ি বানাতে শুরু করি, বাড়ির কাজ শুরু করি এবং সে জায়গাটা ছিল প্রিয়াঙ্কার বাপের। ওখানে বাড়ির কাজ করি এবং মোটামুটি ব্যাংক লোন ছাড়াই আমি বাড়িটা প্রায় অনেকটা অংশ কমপ্লিট করে ফেলি এবং জায়গাটা মোটামুটি খুব ভালো একটা প্লেসে ছিল, সেক্টরের মধ্যে ছিল, যার জন্য আমি ভাড়া দিতে পারি এবং সেখানে আমি বাড়িটা ভাড়া দিই। ভাড়া দেওয়ার পরেই মোটামুটি ভালো টাকায় আমার তখন আর্নিং আসছিল, ভাড়া আসছিল, সব কিছু মিলে খুব ভালোভাবেই চলতেছিলাম। আমরা তালার উপর তালা করতেছিলাম, এরকম করতে করতে প্রায় 6 তালা পর্যন্ত বাড়িটাকে কমপ্লিট করে ফেলি এবং সেখানে কিছু ব্যাংক লোনও করি, মামার নামেও কিছু ব্যাংক লোন করি, বাড়ির নামেও কিছু ব্যাংক লোন করি। ব্যাংক লোন টোন করার পরে মোটামুটি যা কিছু ছিল সবই টাকা ওই বাড়িতে ইনভেস্ট করি এবং ইনভেস্ট করে ভালো করেই চলতেছি। তো বাড়িটা যখন 6 তালা হয়ে গেল, কাজ কমপ্লিট হয়ে গেল, সব কিছু ভালো করে চলতেছে, ভাড়াও চলতেছে, আমার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ না করলেও প্রিয়াঙ্কার ফ্যামিলি তখন প্রিয়াঙ্কার সাথে আস্তে আস্তে যোগাযোগ করতে শুরু করে। যেমন পিয়াস আঙ্কেল তখন আমাদের বাসা, আমার শ্বশুর নিয়ে আমাদের বাসা আসতো, শাশুড়ি আমাদের বাসা আসতো। তো এমনিতে তো প্রিয়াঙ্কারে আমি চেষ্টা করতাম আর কি যে আমাদের মুসলিম ধর্মতে নিয়ে আসার জন্য, মানে আমাদের ধর্মটা ওকে বোঝানোর জন্য। কিন্তু ওর বাবা মা আসার পরে ওরে অলওয়েজ এই হিন্দু ধর্মের যে রীতিনীতি বা যা যা আসছে এগুলো খুবভাবে ওকে বোঝাচ্ছে বা সব কিছুভাবে এরকম করে চলতেছে। আমি তখন একটা চাকরিও করি, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, তার পাশাপাশি এরকম করে চলতেছি। এরই মাঝে তখন প্রিয়াঙ্কা আবার বাচ্চা কনসেপ্ট করে এবং বাচ্চা কনসেপ্ট করার পরে আমার একটা মেয়ের সন্তান হয় এবং আমার মেয়েটাও দেখতে মোটামুটি অনেকটাই সুন্দর হয় এবং অনেক ভালো হয় আমার মেয়েটা। তো এরকম করি আবার প্রিয়াঙ্কা ইন্ডিয়াতে যায়, বাংলাদেশে আসে, 2 দেশে ও মোটামুটিভাবে যাতায়াত করতেছে, চলতেছে। আমি তখন চাকরি করতেছি, বাসা দেখতেছি, এরকম করে আলহামদুলিল্লাহ আমার সময়গুলো ভালো কাটতেছে। আমি তোমার নামাজ পড়ি, রোজা রাখি বা আমার ধর্মতে যা যা আছে আমি আমার ধর্ম ঠিকঠাক মতো পালন করতেছি। বা এরকম করে সময়গুলো কাটতে কাটতে বেশ কিছুদিন আমাদের সংসারটা কেটে গেল। আমার মেয়েটাও তখন মোটামুটি প্রায় অনেক অংশে বড় হয়ে গেছে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি কি জানি আমার ওরে হোয়াটসঅ্যাপে আমি আমার অফিসের একটা ছবি পাঠাইছিলাম। তো আমি ওকে বললাম যে ছবিটা তুমি ওরে ব্যাক করো, ডকুমেন্ট করে আমাকে পাঠাও, এটা ওরে বললাম যে আমার ওই ছবিটা লাগবে, আমার বাড়িরই মনে হয় কোনো একটা ডকুমেন্ট বা এরকম কিছু একটা। পরে ও আমাকে বলে এটা আমার গ্যালারিতে আছে, তুমি আমার গ্যালারি থেকে তোমার হোয়াটসঅ্যাপ নিয়ে আছো, এটা বললাম। তো যখন আমি ওর গ্যালারিতে যাবো ওই ছবিটা নেওয়ার জন্য, হঠাৎ করে ওখানে যাওয়ার পরে ওই যে সুজিত রায়ের সাথে ওর অনেকগুলো ছবি দেখলাম এবং সেখানে ওর মাসও আছে, অনেকগুলো ছবি। ওই সেই সুজিত রায় যার সাথে ওর সাথে আমার বিয়ে হওয়ার আগে এটা দেখার পরে ভাই আমি তখন দুনিয়াতে আর নাই। কিরে এটা কী হইলো, ওর ফোনের ভিতরে সুজিত রায়ের ছবি থাকবে কেন এবং সেখানে কেন তার মা থাকবে? পুরোটা ব্যাপার আমার কাছে তখন কেমন জানি আমার নিঃশ্বাসটাকে আটকায় ধরছিল, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না যে এরকম তো হওয়ার কথা না, এটা কেন হইল। খুব অবাক হয়ে গেলাম এবং ওকে জিজ্ঞেস করলাম যে বাবু এইটার মানে কি, এই জিনিসটার অর্থ কী? আমি কোনো কিছু লুকাই নাই যে ওর সাথে লুকায় রাখবে এমন না। তো ও আমাকে বলে দেখো সুজিতরা আমাদের বাসায় আসছে এবং ও তো আমাদের মহল্লারই ছেলে, তো বাসায় আসছে না, আমাদের সাথে ছবি টবি উঠাইছে, এখন কী করবো বলে, একটা মানুষ বাসায় আসলে তো ওর সাথে, কিন্তু তার সাথে তার ক্লোজিংটা একটা জিনিস আছে যে ছবি ওঠানোর সময় যে একটা ক্লোজিংয়ের ব্যাপার স্যাপার আছে, খুবই ক্লোজ হয়ে ছবিটা ওঠা, দুজন খুবই ক্লোজ থাকে। আমি তখন বুঝতে পারি যে এখানে কিছু একটা রং হয়েছে, কিছু না কিছু একটা আছে। তো এরপরে আমার ভিতরে সন্দেহ জিনিসটা কাজ করতে শুরু করে এবং সেই সন্দেহের সূত্র ধরে আমি দেখতে 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 একটা পর্যায়ে দেখতে পাই যে ঠিকই আসলে সুজিত রায়ের সাথে ওর একটা সম্পর্ক আছে এবং এটা যে শুধুমাত্র সম্পর্কের ব্যাপার তাইও না, এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে গেছে। এরকম কিছু এভিডেন্স, এরকম কিছু প্রমাণও তখন আমি মোটামুটি আমার কাছে পেয়ে যাই এবং এই সম্পূর্ণ ব্যাপারগুলো যখন আমি আমার কাছে পেয়ে যাই তখন আমার কাছে মনে হলো যে নেভার, এটা তো হতেই পারে না। আর যাকে আমি এত ভালোবাসলাম, যার জন্য আমি আমার পুরো পরিবার ছেড়ে দিলাম, পরিবারের সাথে তেজ্য সম্পর্ক করে ফেললাম, সেখানে দাঁড়িয়ে তো আমার সাথে কাজটা করতে পারে না। তখন আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি এবং তার সাথে কারণে ঝগড়া করি। কোনো কারণ নাই, এটা ছাড়া ঝগড়া লেগে যায় যে তুমি এটা করবা কেন, ওইটা করবা কেন, কেন জানি তাকে সহ্য করতে পারি না। তার ভিতরে আমার একটা ঘৃণা কাজ করতে শুরু করে। এমন কিছু জিনিস আমি দেখি যে জিনিসগুলো আমি বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব না। এমন কিছু জিনিস আমি ওর ফোনে দেখতে পাই যেগুলো দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আউট অফ কন্ট্রোল হয়ে গেলাম। তো ঝগড়া করতে করতে সম্পর্কটা একটা সময় এরকম হয়ে গেল যে ও আমাকে সহ্য করতে পারে না এবং আমার জায়গা থেকে আমি নিজেও তাকে সহ্য করতে পারি না। কেউ কাউকে সহ্য করতে পারে না, কারোর সাথে কারো কোনো রকমের ভালো লাগা, কোনো সম্পর্ক নাই, দুজনের মাঝেই একটা বিষণ্ণতা কাজ করতেছে এবং এক পর্যায়ে আমি তাকে ছাড়া আলাদা ঘুমাইতে শুরু করি। ওর সাথে ঘুমাই না, ও আমার মেয়েকে নিয়ে ঘুমায়, আমি তখন আলাদা একটা জায়গায় ঘুমাই। এরকম করতে করতে আমাদের মাঝে শারীরিক সম্পর্কটাও হচ্ছে না। তো সেই সম্পর্কের সূত্র ধরে যখন আমি ওর কাছে কোনো রকমের ফিজিক্যালি সম্পর্ক করার জন্য যেতে চাই, ও
ও আমাকে সেটাও দেয় না। এবং ও তখন করে কি 2 মাস পর পর ইন্ডিয়াতে চলে যায়। এবং আমি আমার গোপন সূত্র গোপন নিউজে এটা পাই যে 2 মাস পর পর ইন্ডিয়াতে গিয়ে ও কয়েকদিন ধরে সুজিতের সাথে থেকে আসে। সুজিতও কিন্তু বিয়ে করছে, ওরও বউ আছে, কিন্তু এরপরেও সুজিতের সাথে থেকে আসতেছে। এবং ও গিয়েই মানে যখনই ওর শারীরিক কোনো চাহিদার প্রয়োজনও ওখানে চলে যায়, দীর্ঘদিন ধরে ওর সাথে থাকে, থেকে আবার আসে। এখন আমি বাড়িও ছাড়তে পারি না, কারণ এই বাড়িটা সম্পূর্ণ আমার নিজের টাকায় করা। জায়গাটা তো ওর বাপের, আমি বাড়ি বানাইছি, বাড়িটা তো আমার, কিন্তু জায়গাটা তো ওর বাবার। মানে কী করবো ঠিক বুঝতে পারি না। তখন মানসিক শান্তির জন্য আমি তখন একটা বারে যাতায়াত করতে শুরু করি, মানে একটা বারে যাই। বারে যাওয়ার পরে নাচ গান হয়, এই জিনিসগুলো দেখি তখন আমার ভিতরে ভালো লাগা কাজ করে। মানে বারে যাতায়াত করতে শুরু করি, উত্তরারে একটা বারে আমি যাই, এবং সেখানে বারের একটা মেয়ে নাম হচ্ছে রূপা আক্তার, ও অনেক নাচে আর কি। মানে ওর নাচটা আমার কাছে অনেক ভালো লাগে, ভালো নাচে। তো সেই জায়গাতে আমি সবসময় যাই, মেয়েটাকে আমি হাজার হাজার টাকা উড়াই দিয়ে আসি। ওই সময় আমার বাড়ি ভাড়া পাইতাম, লাখ লাখ টাকা বাড়ি ভাড়া উঠাইতাম। তো টাকার কোনো অভাব ছিল না। তো আমি তারে প্রচুর টাকা দিতাম, এই মেয়েটাকে প্রচুর টাকা দিতাম। দিতে দিতে মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। এবং আমার যেহেতু আমার ওয়াইফের সাথে দীর্ঘদিন ধরে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে না, সে জায়গা থেকে মেয়েটার প্রতি আমার একটা দুর্বলতা, ইমোশন কাজ করতে শুরু করে। এবং সেই জায়গা থেকে একদিন ওই হোটেলেরই তার সাথে আমার অবৈধ সম্পর্ক হয়ে যায়। এবং সেই সম্পর্কের ভিতরে আমি মানে এত তৃপ্তি এবং এত শান্তি নিজের ভিতরে অনুভব করি, আমার কাছে মনে হয়েছে যে এই শান্তিটা আমার বউ আমাকে কখনো দিতে পারে নাই। আমার সংসার জীবনে আমার বউ কখনো আমাকে এই শান্তিটা দিতে পারে নাই। যেহেতু বারের একটা মেয়ে ছিল, তো বারের মেয়ে তো আর সবসময় আমার সাথে থাকবে না। যখনই আমি দেখি, আমি বারে যাই, আমি যাওয়ার আগেই দেখি যে অন্য কারোর সাথে ওর কন্ট্রাক্ট হয়ে গেছে, অন্য কারোর সাথে ওর কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, অন্য অন্য মানে এক একদিন যে বুকিং করতে পারে তার সাথেই থাকবে, বা তার সাথে হচ্ছে সারা রাত থাকবে, ওখানে নেশা টেশা করবে বা যা যা করা দরকার করবে, নেশা করুক বা হোয়াট এভার। কিন্তু মানে এরকম কন্ট্রোল হয়েছে। এরকম করতে করতে দেখতাম যে আমার সামনে যখন অন্য কেউ টাচ করতেছে, আমি এটা সহ্য করে নিতে পারতাম না, যে না এটা কেন হবে। পরে আমি সাথে একটা এগ্রিমেন্টে যাই যে তুমি প্রতি রাতে আমার সাথেই থাকবা, আমি যেই রাতে বারে আসবো তুমি আমার সাথেই থাকবা, এবং তোমার কত টাকার প্রয়োজন আমি তোমাকে টাকাটা আমি তোমাকে দিব। তো তখন ওর সাথে আমার একটা কন্ট্রাক্ট হয় যে আমি ওকে এত টাকা দিব, তো আমি ওকে এত টাকাই দিতাম। এবং সেই টাকার বিনিময়ে আমার সাথে প্রতি রাতেই থাকতো বলতে বারে থাকতো, রুমে থাকতো, যেখানে থাকতো। এরকম করে প্রায় 1 মাসের মতো কেটে যায়। 1 মাস পরে তখন এই বারের যে অন্য কর্তৃপক্ষের লোকজন আছে, তারাও তখন ব্যাপারটাতে ডাউট করে ফেলে, এবং অনেকেই বলতেছে ওই কিন্তু আবার এই বারের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, কম বয়সও একদম কম, এবং দেখতেও খুব সুন্দরী ছিল। সে জায়গা থেকে তখন সবাই বলতেছে যে কেন বারবার পারভেজ সাহেবের সাথে থাকবে, ও তো অন্য কারোর সাথেও থাকতে পারে, কেন বারবার পারভেজ সাহেবে তাকে নিয়ে যাবে। এবং ওই বারের কর্তৃপক্ষ থেকে তখন চাপ দেওয়া হয় যে আমি প্রত্যেক রাতে তাকে নিয়ে থাকতে পারবো না, এবং সে যেহেতু ওই বারের সবচেয়ে সুন্দরী, কম বয়স্ক, সে বিভিন্ন পুরুষের কাছে যেতে হবে, তাকে দিতে হবে। তো সেখান থেকে ওরে বিভিন্ন জনে নিয়ে যাবে। আমার ভিতর তখন এটা খারাপ কাজ করতেছে, আমি এটা নিতে পারবো না। আমি তাকে ডিরেক্টলি তাকে বিয়ের প্রপোজাল দিই, আমি তোকে বিয়ে করবো, তুমি অন্য কোনো পুরুষের কাছে যেতে পারবে না, অন্য কোনো পুরুষ তোমার গায়ে স্পর্শ করতে পারবে না। সেখান থেকে ও বলে যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে আমি এই বারের কাজটাই ছেড়ে দেবো, আমি আপনার সাথে থাকবো, এই কথাও আমাকে বলে। তো আমি বললাম যে আমার একটা কন্ডিশন আছে এইটা, যে তুমি কখনো ডিরেক্টলি আমার কাছে স্বামীর অধিকারটা চাইতে পারবে না। আমি ইনডিরেক্টলি তোমার স্বামী থাকবো, কিন্তু ডিরেক্টলি নয়। তোমার সব চাহিদা পূরণ করবো, তোমার সব কিছু করবো, কিন্তু ডিরেক্টলি তুমি কোনো অংশ আমার স্বামী দাবি করতে পারো না। ও বলে ঠিক আছে, আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি, এবং আমি এটা মেনে নিলাম। এবং সেখান থেকে আমি তখন সেকেন্ড ওয়াইফ হিসাবে এই রূপা আক্তারকে বিয়ে করি। বিয়ে করার পরে আমি উত্তরায় তার জন্য একটা বাসা ভাড়া করি, এবং সেই বাসায় আমি তাকে রাখতেছি, আমি আমার বাসায় থাকতেছি। তো এইভাবে কিছুদিন কাটার পরে আমার বউ, এই যে দীর্ঘদিন বউর কাছ থেকে দূরে সরে গেছি বা নিজে নিজে সরে যাচ্ছে, আমার বউ তখন ব্যাপারটা বুঝে গেছে যে আমিও অন্য কোথাও ডাইভার্ট হয়ে যাচ্ছি। যখন বউ এটা বুঝে গেছে, তখন আমার বউ আমাকে টানতেছে যে তুমি আসো, মানে নিজ থেকে আমাকে ওর শারীরিক চাহিদার দিকেও আমাকে অ্যাক্টিভেটেড করতেছে, নিয়ে যাচ্ছে। বা ও তখন ওই সুজিতের সাথে সম্ভবত কোনো একটা ঝামেলা হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, সুজিতের সাথে ওনার সম্পর্কটা ভালো নাই, আমাকে তখন ওর কাছে টাইনে নিত, আপন করে নিত। তো নিতে নিতে আমার বউর প্রতি আমার ওই আগের ফিলিংসটা আবার কাজ করতেছে, ভালোবাসা থাকা অবস্থায় যে ফিলিংসটা, অনুভূতিটা ছিল, এটা আবার কাজ করতেছে। তখন আস্তে আস্তে আমি ওই রূপার কাছ থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। আমি তখন আবারও রূপার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। এখন এই যে আমি রূপার কাছ থেকে সরে আবারও প্রিয়াঙ্কার দিকে ঝুলে পড়তেছি বা প্রিয়াঙ্কার উপরে ডাইভার্ট হয়ে যাচ্ছি, এই ব্যাপারটা কিন্তু আবার রূপা বুঝে গেছে। আবার রূপা কিন্তু আমার সব ব্যাপারে জানতো যে আমি বিয়ে করছি, আমার বউ আছে, বাচ্চা আছে, এগুলো সব জেনে শুনে কিন্তু আমাকে বিয়ে করতে। এখন করার পরে যখন আমি ওর কাছে হয়তো মানে 5 দিনে 6 দিনে একবার যাই না, ওর বাসায় যাই না, এমনি বাজার সাজা যা যা লাগে সব কিছুই করে দিচ্ছি, ওর যাবতীয় যত যাই কিছুর প্রয়োজন হয় সমস্ত কিছু দিচ্ছি, কিন্তু ওর বাসায় যাচ্ছি না। তো না যাওয়ার কারণে তখন ও করে কি বুঝে যায় যে আমি ওই আমার বউর প্রতি মানে আকর্ষণ, সে জায়গা থেকেও আমাকে প্রেশার দেয় যে না। এবং ও কাবিনও করে অনেক টাকাটা কোনো ব্যাপার না,
আমাকে বলে যে তোমাকে আমার মা আমাকে বাসায় নিয়ে যেতে হবে, মানে খুবভাবে প্রেশার দিয়ে যে ও আমার বউ প্রিয়াঙ্কা যেখানে আছে আমার ওইকে ও বাড়িতে আনতে হবে, এবং ও খুবভাবে আমাকে প্রেশার দিতে শুরু করে। তো আমি তখন বললাম যে দেখো এটা তো সম্ভব না, আমি তোমাকে সেখানে কীভাবে নিব। ও আমাকে বলে আচ্ছা, ও আমাকে বলে তুমি তো মানে তোমার বাসায় তো কাজের মেয়ে লাগে না? আমি বললাম হ্যাঁ কাজের মেয়ে। ও বলে আমি কাজের মেয়ে হিসেবে যাবো। আমি বললাম নেভার, কাজের মেয়ে হিসেবে আমি তোমাকে ওইখানে নিয়ে তো তুমি আমাকে কাজের মেয়ে। ও আমাকে বলো প্রয়োজন আমি তোমাকে বাবা করে ডাকবো, তোমার বউ যাতে সন্দেহ না করে। আর আমার বয়স তো অনেক কম, আমাকে দেখলে কেউ বুঝবেই না যে আমি মানে তুমি আমাকে বিয়ে করছো, আমার তো বয়স ওরকম বয়সই হয় না, আমি তো অনেক ছোটো। তো সেখান থেকেও খুবভাবে প্রেশার দেয়, মানে এতভাবে প্রেশার দেয় আমি ওর প্রেশার আর লাস্ট পর্যন্ত নিতে পারি না। নিতে না পেরে আমি তখন বললাম যে ঠিক আছে ওকে আমি তোকে নিয়ে যাবো, কিন্তু কাজের মেয়ে হিসাবে তুমি আমাকে মানে ভাই বলে। ও বলে না আমি আপনাকে প্রয়োজনে বাবা বলবো, কোনো সমস্যা নাই, এটা তো জাস্ট একটা অভিনয়, আপনার বউর সামনে অভিনয় করব এবং এটা কেউ জানবে না, এটা আমি কাউকে জানাবোও না। আমি তখন বললাম ঠিক আছে তুমি যদি যেভাবেই সম্বোধন করো জাস্ট এটা একটা অভিনয়ের মতো করে তুমি তাইলে থাকো। পরে কী হইলো, আমি লাস্টে আমার বউকে বললাম তোর বাসায় কাজের মেয়ের প্রয়োজন আছে। আগে তো একটা কাজের মহিলা ছিল, একটু বয়স্ক ছিল, ওই মহিলাটাকে বিদায় করে দিয়ে আমি তখন এই রূপাকে আমার বাসায় কাজের মেয়ে হিসাবে নিয়োগ দিই। ও তখন আমার বাসায় কাজ করে, এখন কাজ করতেছে। মাঝে মাঝে আমি রুমে যাচ্ছি, আমার বউ কিন্তু আবার ওই ব্যাপারগুলো শেয়ার করতেছে, আমি দুজনকেই সমপরিমাণভাবে রাখতেছি। আমার বউকেও কোনোভাবে বুঝতে দেই না যে এটা আমার মানে বউ বা কাজের মেয়ে হিসাবেই সে তখন আসে। আমাকেও সবার সামনে বাবা বলে ডাকে, যে বাবা আপনি কী খাবেন, কী দিব আপনাকে, ওরকম করে আমার সাথে কথা বলো। ওর বয়স এত কম যে নর্মালি কোনো মানুষ দেখলে বিশ্বাসই করবে না যে ও মানে একদম ছোটো বাচ্চাদের মতো ওর চেহারা, মানে একদম বেবি একটা লুকিং ওর মুখের মধ্যে আছে, এবং যেটা আমাকে সবচেয়ে বেশি ওর প্রতি আকর্ষণ করেছে, আমাকে পাগল করেছে। যাই হোক, এবার এরকম করে যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন আমার ওয়াইফকে মানে আমার বউকে কোনোভাবেই করতেছি, এবং ওর সাথে হচ্ছে এরকম করতে করতে তখন হঠাৎ করে বাচ্চা কনসেপ্ট করে বসে রূপা। যখন বেবিটা কনসেপ্ট করে আমি তখন খুব ভয় পেয়ে যাই। আমি বললাম বেবি নষ্ট করবো, বলে না আমি বেবি কেন নষ্ট করবো, আমার তো অবৈধ বেবি আমি নষ্ট করবো, তো বৈধ বেবি আমি কেন নষ্ট করবো, বিয়ের পরে বাচ্চা নিয়েছে নষ্ট করার জন্য। পরে আমি চিন্তা করতেছি আল্লাহ এখন আমি কী করবো, কারণ বেবি হয়ে গেল তো আমি আরও বিপদে পড়ে যাব। সে জায়গা থেকে আমি তখন রূপাকে মানে আমার বউকে বললাম প্রিয়াঙ্কাকে যে রূপা তো বিয়ে হয়েছে, আমাদের কাছে গোপন রাখছে এমন এমন ঘটনা। তো আমার বউ কিন্তু রূপার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যার জন্য আমার বউ কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারে নাই। এবং বুঝতে না পারার পরে একটা পর্যায়ে লাস্টের দিকে যেটা হলো সেটা হচ্ছে ও বাচ্চা বড় হয়ে মানে বাচ্চা হবে ওইরকম অবস্থা। আমি তখন তারে বললাম যে তুমি কিছুদিনের জন্য কাজে আইসো না, যেহেতু তোমার বেবি হবে। ও আমার কথা মানে, এবং মানার পরে শেষ পর্যন্ত ওর ঘরে একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলের সন্তান হয় রূপার ঘরে। আমার মেয়েটা কিন্তু তখন অনেক বড়, এবং এরপরে প্রিয়াঙ্কার ঘরে আর কোনো সন্তানাদি হয় নাই, প্রিয়াঙ্কার ঘরে আর কোনো সন্তান হলো না। এবং সে জায়গা থেকে পরে রূপার ঘরে একটা ছেলে সন্তান হয়। রূপা যখন বাইরে থাকি তখন বাইরে ওকে বাসা ভাড়া করে দিই, কারণ এখানে তো ওই সময় বেবিটা হয়েছে, এই জন্য বাইরে রাখি। তো বেবিটা তখন আস্তে আস্তে করে বড় হয়, বেবি যখন অনেক অংশে বড় হয়ে যায় তখন রূপা করে কি যে আমার বাসায় আসবে, মানে আমার বাসায় আসবে আগের মতো আমার বাসায়। তো আমি বলুন তো তোমার বাচ্চাও বলে আমি বাচ্চার জন্য কাজের লোক রাখছি, কাজের লোক আমার বাচ্চাকে দেখবে। পরে আলাদা একটা বাসা ভাড়া রাখে, এবং সেই বাসায় কাজের লোক ওর মেয়ে ওর ছেলেকে দেখে, ও তখন আমাদের বাসায় চলে আসে। এবং বাসায় আসে তখন থাকতেছি, এরকম করেই থাকতেছি, এবং একটু ভয়ের মধ্যে আছে কী করবো, কারণ একটা জায়গা থেকে আমি যদি এই বাসাটা ছেড়ে দিই যে বাসা আমি এখন আসি, কারণ ওই বাড়িটা সম্পূর্ণ আমার নিজের টাকায় বানানো, আমার কাছে পুঁজিতে একটা টাকাও নাই, এই বাড়ির ভাড়া উঠানো ছাড়া আমি চলতেই পারবো না, আমি রাস্তায় মানে ভিক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এবং আমার বউ রূপা হচ্ছে বারে কাজ করতো, তো আপনারা হয়তো অনেকেই জানেন যেখানে ও বারে কাজ করতো সেখানে অনেক মানুষের সাথে ও সম্পর্ক, অনেক মানুষের সাথে সম্পর্ক এখনও বিভিন্ন লোক ওকে ফোন করে, বারের লোকেরা কল করে টাকা লাগবে দিব চলে আসো, মানে ওকে বিভিন্ন বার থেকে খুব ভালোভাবে অফার করেন। খুব ভালো একজন ড্যান্সার ছিল, খুব ভালো ড্যান্স করতে পারতো, এই জন্য বিভিন্ন জায়গা থেকে ওকে অফার করা হয় যে তুমি চলে আসো, যত যাই প্রয়োজন হয় সমস্ত কিছু আমরা মেক আপ করবো, তোমার টেনশন নাই, এমনি অমনি বলে ওকে নিয়ে যেতে চায়। আচ্ছা যাই হোক, আমি আমার জায়গায় দাঁড়িয়ে দেন আমি তখন প্রিয়াঙ্কার সাথে মানে আছি, এরকম করতে করতে একটা পর্যায়ে মাঝে মাঝে আমার এই যে রূপার যে ছেলেটা, ওই ছেলে তখন অনেক বড় হয়ে যায়, প্রায় 5 বছর হয়ে যায় ছেলের বয়স, অনেক বড় হয়। এখন দেখেন বাপ এবং ছেলের চেহারার মাঝে তো একটা মিল থাকবেই স্বাভাবিক। তো ইদানিং থেকেও তখন করে কি এই ছেলেটাকেও আমাদের বাসায় নিয়ে আসে। এই পর্যন্ত কিন্তু রূপা আমার বাসায় কাজের মেয়ে হিসাবে আছে। এর মধ্যে প্রিয়াঙ্কা আবার 1 মাস 2 মাসের জন্য ইন্ডিয়াতে চলে যাইতো, গেলে পরে রূপা আর আমি একই সাথে থাকতাম। এবং আমি এটাও জানতাম যে প্রিয়াঙ্কা ওইখানে যাওয়ার পরে ওই যে সুজিত রায় যে ছেলেটা ছিল এর সাথে সম্পর্ক পুরোপুরি ব্রেকআপ হওয়ার কারণ হচ্ছে সুজিত রায়ের বউ ব্যাপারটা জেনে গেছে যে প্রিয়াঙ্কার সাথে একটা অবৈধ সম্পর্ক আছে। সেখানে সুজিত রায়ের বউ সুজিত রায়কে ট্রাইট দিয়ে একদম সোজা করে ফেলছে, মানে ভালোর পথে নিয়ে চলে গেছে, প্রিয়াঙ্কার সাথে আর মিশতে দেয় না। সেখানে প্রিয়াঙ্কা ইন্ডিয়াতে গেলেও কোনো ছেলের সাথে মিশে না, জাস্ট ওর বাবা মায়ের সাথে থাকে আবার চলে আসে। কিন্তু ও গেলে পরেই আমার লাইফে রূপা চলে আসে, এবং রূপার সাথে আমার এই সম্পর্কটা হচ্ছে। এখন
একটা পর্যায়ে এরকম অবস্থা হয়ে গেছে যে ভাই রূপার যেই ছেলেটা আছে এই ছেলেটা অনেক অংশে বড় হয়ে গেছে এবং এই ছেলে লুকিং আমার মতো ও সবসময় ছেলেকে আমাদের বাসায় নিয়ে আসে। রূপা আর প্রিয়াঙ্কাও ব্যাপারটা নিয়ে একটু সন্দেহ করে ফেলতেছে, কারণ বাপ ছেলে চেহারা মাঝে তো একটু মিল থাকবেই। সেখানে আমি আসলে এমন একটা বিপদে এখন পড়ে গেছি, না পারি এপারে যাইতে না পারি ওপারে যেতে। একবার মন চায় যে সব কিছু ছেড়ে সব কিছু ভুলে আমি রূপার কাছে চলে যাই, রূপাকে নিয়েই থাকি। আবার এটাও ভাবি রূপা বারে চাকরি করতো, বারের মেয়ে ছিল এবং আসলে বলতে চাই না, তারপরও বলতে হয় আমার সাথে সম্পর্ক হওয়ার পরে রূপাকে বিয়ে করার পরেও রূপা সে বারের অনেক কাস্টমারের সাথে দেখা করেছে, কথা বলেছে। এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে নাই। আমি এখন যে আমার বউ আছে প্রিয়াঙ্কা এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু এখন আমি রূপাকে কি করব? আমি যদি রূপাকে এখন ছেড়ে দেই, বা ধরেন আমি রূপার কাবিনের টাকা দিয়ে রূপাকে ছেড়ে দিলাম, আমার একটা ছেলে আছে, ছেলেটাকে না হয় আমি রাখলাম, কিন্তু এই ছেলেটাকে প্রিয়াঙ্কা কখনোই মানবে না। এবং আমি প্রিয়াঙ্কার সাথে কিছু ব্যাপার নিয়ে টুকিটাকি একটু কথা বলে যেটা বুঝতে পারছি যে প্রিয়াঙ্কা যদি কোনো দিন এই বিষয়টা জানতে পারে, যে যদি কোনো দিন প্রিয়াঙ্কা এই বিষয়টা জানতে পারে যে আমি বিয়ে করছে বা অন্য কোনো মেয়ের সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক ছিল বা হচ্ছে, তাহলে প্রিয়াঙ্কার সাথে সাথে কিন্তু আমাকে ছেড়ে দেবে। আর প্রিয়াঙ্কা আমাকে ছেড়ে দেওয়া মানেই হচ্ছে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, আমি এই বাসাটা আর পাবো না। এবং আমার যত জীবনের পুঁজি আমি বাবা মায়ের কাছেও ফিরে যেতে পারবো না। এবং আমার বাবা মারা গেছে, বাবার যে সম্পত্তিগুলো ছিল সমস্ত সম্পত্তিগুলো আমার ভাইদের মাঝে বোনদের মাঝে ভাগ করে দিয়ে গেছে, আমি কিছুই পাইনি। তো আমার শেষ সম্বল হচ্ছে এই বাড়িটা। এখন যদি প্রিয়াঙ্কা ব্যাপারটা জানতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর প্রিয়াঙ্কার সাথে থাকতে গেলে আমাকে রূপাকে ছাড়তে হবে, কিন্তু রূপার ঘরে আমার একটা ছেলে আছে, আমিও আমার ছেলেটাকে অনেক ভালোবাসি এবং রূপারও অনেক বড় বড় লোকদের সাথে লিঙ্ক আছে ঢাকা শহরে। রূপাও কিন্তু আমাকে বাঁচতে দেবে না যদি আমি কোনোভাবে রূপাকে ছেড়ে দিই। রূপারও লিঙ্কটা এরকম। আজকে অনেকগুলো মাস ভীষণ কষ্টে কাটাচ্ছি, এমন কোনো রাত নাই যে চিৎকার করে কাঁদি না। আমি প্রতিটা রাতে বাসার ছাদের উপরে গিয়ে কান্নাকাটি করি। শেষ পর্যন্ত আল্লাহর কি হুকুম আপনার এই ইউটিউব চ্যানেলটা আমার সামনে পড়লো, সেই জায়গা থেকে আপনার ভিডিওগুলো শোনা শুরু করলাম। তো আমার মতো মানুষ আপনার ভিডিও শুনি, এটা আমি প্রত্যেকটা ভিডিও একটা ভিডিও মিস করি না, বাসার ছাদে গিয়ে প্রতিটা ভিডিও শুনে লাস্ট পর্যন্ত ভাবলাম যে আপন ভাই আপনি তো অনেক মানুষকে যুক্তি পরামর্শ দেন, বুদ্ধি দেন, আমার এই করুণ পরিণতি, আমার এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তির জন্য আপনার সাহায্যটা আমার খুব প্রয়োজন। যার জন্য শেষ পর্যন্ত আমার নিজের গল্পটাই আপনার কাছে বলতে বাধ্য হলাম। ঠিক এই মুহূর্তে কোন দিকে যাব, কি করব বুঝতে পারতেছি না। আর আপনি আমার গল্পটা প্রচার করলে অবশ্যই নাম ঠিকানাগুলো হাইড করে প্রচার করবেন, যাতে আমার ফ্যামিলি ব্যাপারটা বুঝতে না পারে। এবং এখন আসলে কোন দিকে যাব ভাই, যদি পারেন আপনি আমাকে একটু জানাবেন। আর আপনার কাছে অনুরোধ থাকবে যে গল্প যদিও প্রচার করেন আপনি কিছু ব্যাপার হাইড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। রাজধানী ঢাকার ছেলে পারভেজ হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমার মা হচ্ছে মাঝে মাঝে একটা কথা বলে যে আনা বাতাসে গাঙ্গের পানি লড়ে না, বাতাস আসলেই গাঙ্গের পানি লড়বে। দেখেন, আমরা অনেক সময় পুরুষকে দোষারোপ করে থাকি যে একটা পুরুষ দুইটা বিয়ে করে, একটা পুরুষ দুইটা। আসলে একটা জিনিস কি জানেন, কথাটা হয়তো আমার বোনেরা খুব ভালোভাবে নেবে না, আমাকে অনেকে বলবে যে আপন ভাই আপনি এটা ভুল বলছেন, কিন্তু ভাই আমার জায়গা থেকে মনে হয় যেন এটা সঠিক। একটা ছেলে কখনোই তার বউয়ের কাছ থেকে যদি সে স্যাটিসফাই হয়, বউ অনেক বেশি সুন্দর হলেই যে তার স্বামীকে স্যাটিসফাই করতে পারবে, বউ অনেক বেশি সুন্দর হলেই যে তার স্বামীকে ভালো রাখতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সব পুরুষ কিন্তু সৌন্দর্যের মাঝে আটকায় না। দেখেন, কেউ খারাপভাবে নেবেন না। বাজারের যে মেয়েগুলো আছে তারা কিন্তু দেখতে অসুন্দর না, প্রত্যেকটা মেয়ে কিন্তু সুন্দর। কই, পুরুষ তো সেখানে গিয়ে শান্তি মিঠায় না, পুরুষ তো তার বউয়ের কাছে আটকে থাকে। বউ যদি তার স্বামীকে সম্পূর্ণরূপে ভালোবাসা দিতে পারে, একজন স্বামী যা চায় বউ যদি ঠিক সেটাই দেয়, ওই স্বামী কখনো বাইরে যায় না। আর স্বামী যদি বাইরে যায়ও, সেটার জন্য সবচেয়ে বেশি দোষ হচ্ছে ওই বউয়ের। হয়তো একটা দুইটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বউরেই দোষী। কারণ ওই বউয়ের কাছ থেকে অবহেলিত, অপমানিত, নির্যাতিত হয়েই কিন্তু একটা স্বামী বাইরে যেতে বাধ্য হয় এবং বাইরে গিয়ে এই ধরনের কাজের সাথে জড়িয়ে পড়ে। দেখেন, আজকের গল্পের পারভেজ কিন্তু কখনোই রূপাকে খুঁজে নিত না, কোনো প্রয়োজন ছিল না রূপার কাছে যাওয়ার। ওই কিন্তু প্রিয়াঙ্কার জন্য কম করে নেয়, কিন্তু সবশেষ পারভেজ কেন গেল রূপার কাছে? একমাত্র প্রিয়াঙ্কার কারণে। আজকে প্রিয়াঙ্কা পারভেজকে ভালোভাবে দিচ্ছে, ভালোভাবে নিচ্ছে, ভালোভাবে থাকতেছে, কিন্তু এরই মাঝে তো অন্য একটা মানুষ ঢুকে গেল। আজ আমি না পারি বলতে পারভেজকে আপনি রূপার কাছে যান, কারণ রূপার সব কথাগুলো আমি বলি নাই, কিছু ব্যাপার আমি হাইড করেছি। আমার কাছে মনে হয় না এই ব্যাপারগুলো সব কিছু বলা ঠিক হবে। তো রূপাও কিন্তু যে পারভেজের সাথেই আসে, ব্যাপারটা কিন্তু এরকমও না। আজকে রূপা পারভেজকে ছেড়ে দিলে পারভেজও কিন্তু ঠিকমতো বেঁচে থাকতে পারবে না, কারণ রূপা লিঙ্ক আপ কিন্তু অনেক উপরে।
এবং আজকে প্রিয়াঙ্কাকে ছেড়ে রূপার কাছে গেলেই যে পারভেজ ভালো থাকবে ব্যাপারটা কিন্তু সেরকমও না। আবার রূপাকে ছেড়ে দিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে ভালো থাকবে, রূপা তারা ভালো থাকতে দেবে না। এই যে মানুষের জীবনটা আজকে এমন একটা জায়গায়, উনি খুবই বিত্তশালী একটা পরিবারের সন্তান ছিল, ওনার বাবা, ওনার ফ্যামিলি হাই র্যাঙ্কের একটা ফ্যামিলি ছিল রাজধানী ঢাকার, খুব বৃত্তান্ত পরিবারের একটা সন্তান, এবং উনি দেখতে এত স্মার্ট, এত হ্যান্ডসাম যে এক লুকিংয়ে যে কোনো মেয়ের মন কেড়ে নেবে। কিন্তু আজকে একটা ছেলে এক বউয়ের, আরেকটা মেয়ে আরেক বউয়ের, মানে এমন একটা অবস্থার মধ্যে লোকটা দাঁড়িয়েছে। উনি যে কোনো সময় আত্মহত্যা করবে, উনি আত্মহত্যার জন্য প্রিপারেশন নিয়ে নিতেছে। উনি আমাকে বললাম যে কোনো সময় আমার বাসার ছাদ থেকে আমি লাভ দেবো। তাহলে কী হলো জীবনটা, আপনি বলেন? যাই হোক, ওনাকে দেওয়ার মতো কোনো বুদ্ধি আমার কাছে, আমি এত বড় সাইকোলজিস্ট হই নাই, বাট আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা গল্পটা শুনেছেন একটু মেহরবানি করে কমেন্ট করবেন, এবং কমেন্টের মাধ্যমে আমাদের পারভেজ হোসেন, যদিও এটা তার ছদ্মনাম, এবং উনি হয়তো তার লাইফের একটা সঠিক সিদ্ধান্তে যেতে পারবে। বন্ধুরা, অনুরোধ করবো যে গল্পটার মাঝে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো অনেক ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো ঠিক এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।